রিং হিং ভাসাকায় সুসাইতানিয়া হাবানা রক্তাং পিপাসনং হাবানা ক্রিং ক্রিং ফট। বিশাল বড় একটা ঘর এই মন্ত্রের ধ্বনিতে গমগম করছে। নেহাত কোনো লোক উপস্থিত নেই, না হলে এই মন্ত্র যে কারোর মনে কম্পন সৃষ্টি করতে পারে সেটা আমি নিশ্চিত। কালো বস্ত্র পরিহিত সুঠাম দেহের অধিকারী এক ছেলে জ্বলন্ত অগ্নির সম্মুখে বসে মন্ত্র উচ্চারণ করে চলেছে। দেখে মনে হবে সে যেন এই জগতেই নেই, তার যোগসূত্র এই মানব জগতের বাইরে অন্য কোনো জগতের সাথে। পিঠে জল জল করছে একটা উল্কি, বিষাক্ত বিছের উল্কি। যজ্ঞের মন্ত্র উচ্চারণের সাথে চলছে আহুতি দান। তবে এই আহুতি কোনো সামান্য ঘি বা ফুল নয়। ছেলের বাঁ হাত অগ্নিকুণ্ডের উপর, সেইখান থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত ঝরে পড়ছে সেই অগ্নিকুণ্ডে। অন্য হাত দিয়ে ছেলেটি দিয়ে চলেছে আহুতি, মানুষের কালো চুলের আহুতি। যত রাত বাড়ছে মন্ত্র যেন আরো তীব্র হয়ে ঘরে কম কম আওয়াজের সৃষ্টি করেছে। তবে সবকিছুর মাঝে ছেলেটির মুখে চিন্তা বা উদ্বেগ চিহ্ন মাত্র নেই। উল্টে ঠোঁটের কোণায় লেগে আছে একটা পৈশাচিক হাসি, যেন সেই হাসি কোনো এক ঝড় ওঠার পূর্বে সংকেত দিচ্ছে। দিনটা অমাবস্যা। এই দিনে শুভ অশুভ দুই শক্তিকে জাগরিত করা যায়। তবে এইখানে ভাবার বিষয়, কে কেমন শক্তিকে নিজের দিকে আহ্বান করছে। বিজ্ঞান আজ অনেক উন্নতি লাভ করেছে, তবুও আজও এমন অনেক রহস্য পৃথিবীর বুকে চাপা পড়ে রয়েছে, যার উত্তর শুধু বিজ্ঞান কেন অন্য কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। এখনো অনেক মানুষের বিশ্বাস, পৃথিবীতে যেমন শুভ শক্তি আছে তেমনই আছে অশুভ শক্তি, যা এই শুভ শক্তির সবচেয়ে বড় শত্রু। শুভ শক্তি যেমন চায় নিজের আলোয় চারিদিকে আলো সৃষ্টি করতে, তেমনি অশুভ শক্তির চাহিদা নিজের অন্ধকারে শুভ শক্তিকে গ্রাস করা। শুভ শক্তির যেমন সাধক সাধিকা আছে, তেমনি এমন অনেক লোক আছে যারা শয়তানের সাধনা করে। শুভ শক্তির সাধক সাধিকারা ঠিক যেই যেই কাজকে নিষিদ্ধ বলে মনে করে, অশুভ শক্তি অর্থাৎ শয়তানের সাধকের কাজ হলো সেই সকল কাজগুলো করা, যেমন রক্তপান, প্রতিহিংসা, অবাধ বলপূর্বক যৌন অত্যাচার, কখনো বা সম্মোহনের সাহায্য নিয়ে মানুষকে সেই সব কাজ করতে বাধ্য করা যা তারা সুস্থ অবস্থায় কোনোদিন করতে চায়নি। অশুভ শক্তির আরাধকরা মনে করে থাকে, তারা যদি একবার শয়তানকে খুশি করতে পারে, শয়তান তাদের পুরো বিশ্বের মালিকানা প্রদান করতে পারে। এমনকি তারা সেই সব কাজ করতে সক্ষম হবে যা সাধারণ মানুষের কল্পনার অনেক ঊর্ধ্বে। বিশেষত কম সময়ে নিজের কোনো অনৈতিক চাহিদা পূর্ণ করার উদ্দেশ্যেই শয়তানের আরাধনা করে থাকে কিছু জ্ঞানহীন মানুষ। আর এই সাধনা করে শয়তানকে খুশি করতে তারা সব কিছু করতে পারে, সবকিছু। সারাদিন কাজ করে বাড়িতে ফিরে গভীর নিদ্রায় মগ্ন রোহিণী একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাকাউন্ট সামলায়। কদিন আগে প্রমোশন পেয়েছে, তাই কাজের চাপও বেড়েছে। তার মধ্যে কলকাতার ফ্ল্যাটে একা থাকতে হয় বছর 28-এর মেয়েটাকে। চেহারায় একটা গাম্ভীর্য আছে, আর টানা টানা চোখগুলো যেন না বলেও অনেক কথা বলে যায় অনায়াসে। গায়ের রং খুব ফর্সা না হলেও সৌন্দর্য যেন প্রতিটা অঙ্গে ফুটে উঠেছে তার। ওই যে যারা বলে ফর্সা না হলে নাকি সুন্দর হওয়া যায় না, বা গায়ের রং যাদের কাছে সৌন্দর্যের মাপকাঠি, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য রোহিণীর হাসিটাই যথেষ্ট। ঘড়ির কাঁটাটা সশব্দে জানান দিচ্ছে তখন রাত্রি 12টা। রোহিণীর চোখ বন্ধ থাকলেও ওর হঠাৎ মনে হলো ঘুমটা যেন আলগা হয়ে গেল, কিন্তু সেটা বিনা কারণে নয়।
একটা দমকা হাওয়া যেন এই মে মাসের গরমেও ওর শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল। বিছানায় শুয়ে শুয়ে রোহিণীর আধ ঘুমে মনে হলো ও যেন স্বপ্ন দেখছে। কিন্তু এই যদি স্বপ্ন হয় তাহলে চোখ খুলতে পারছে না কেন সে? নাকি চোখ খুললেই কিছু হবে, এমন কিছু যা আগে কখনো হয়নি? ওর চুলগুলো হঠাৎ যেন ওর কপালের উপর এসে পড়ল। নাকে হঠাৎ যেন একটা তীব্র গন্ধ ভেসে আসছে। এই যে কোনো সাধারণ গন্ধ নয়। যেই শ্মশানে কাঠের চুল্লিতে পোড়ানো হয় তার আশেপাশে এমন গন্ধ পাওয়া যায়। রোহিণীর মনে হয় ওর চোখটা যেন কেউ নিচের পাতার সাথে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে, তাই চেয়েও সে তাকাতে পারছে না। চোখ বন্ধ করেও নিজের পা থেকে মাথা পর্যন্ত একটা উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছে ও। কেউ যেন নাকটা একদম ওর শরীরের সাথে সামান্য দূরত্ব বজায় রেখে ওকে শুকে যাচ্ছে। ঠিক যেমন কোনো শিকারী সিংহ শিকারের আগে নিজের শিকারের ঘ্রাণকে আত্মস্থ করে। ভয়ে আশঙ্কায় স্বল্প স্বল্প ঘাম জমা হতে থাকে রোহিণীর কপালে। হঠাৎ আরেকটা দমকা হাওয়া, আর তখনই চোখটা খুলে যায় রোহিণী। প্রায় এক লাফে বিছানায় বসে হাঁপাতে শুরু করে সে। মনে মনে ভাবে, এসব কি হচ্ছে আমার সাথে? আমি হলুদ লাইট ল্যাম্পের আলোয় চারিদিকে চোখ বুলায় রোহিণী। এসি চলা সত্ত্বেও তর তর করে ঘামছে সে। নিজের কপাল আর মাথায় হাত দিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেই মনে বলে ওঠে, এসির জন্য তো জানালাগুলো বন্ধ, তাহলে হাওয়া এলো কোথা থেকে? কোনো উত্তর পায় না রোহিণী, শুধু নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছে। পূর্ব কিছুক্ষণের অনুভূতিকে কিছুতেই স্বপ্ন মানতে মন চায় না, কিন্তু স্বপ্ন না হওয়ার সপক্ষে ওর কাছে কোনো যুক্তিই নেই। কিন্তু ওই যে নিঃশ্বাস, এখনো যেন সেই অনুভূতির কথা ভাবলেই শরীর শিউরে উঠছে ওর। সেটাও কি তাহলে মিথ্যে, ওর মনের কল্পনা? নিজের মনকে স্থির করে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যায় রোহিণী। এই রাতে শোয়ার আগে ভূতের গল্প পড়ার ফল সব। কাল সকালে উঠতে হবে রোহিণী, তাড়াতাড়ি ঘুমো এসব না ভেবে। এইসব ভাবতে ভাবতেই জল খেয়ে ঘরে ফিরে যাওয়ার আগে ওর কানে ভেসে আসে একটা মিষ্টি সুর, সম্ভবত মাসি। সুরের মূর্ছনায় যেন রোহিণীর ঘোর লেগে যায়। মনে হয় দৌড়ে গিয়ে সেই সুরের আবেশের সাথে নিজেকে জড়িয়ে নিতে। মাসি সুরের সাথে সাথে ওর শরীর যেন অবশ হতে শুরু করে। টলমল পায়ে নিজের ঘরে বিছানায় বসে রোহিণী এতক্ষণে মনের মধ্যে জমা হওয়া সমস্ত ভয় আশঙ্কা যেন মুহূর্তে মিলিয়ে যায় সেই বাঁশির সুরের সাথে। মনটা যেন আগের থেকে অনেক অনেক হালকা আর ক্লান্তি মুক্ত মনে হয় ওর। পুনরায় ঘুম নেমে আসে রোহিণীর চোখে। পরের দিন সকালে অ্যালার্মের শব্দে চোখ খুলতেই আর আগের দিনের ঘটনা নিয়ে ভাবার সময় থাকে না রোহিণী। কাজের জন্য যে মেয়েটি আসে সে দিন 5 আসবে না, তাই এই কদিন রোহিণীকে সবকিছু সামলাতে হবে। একা হাতে ঘর বাইরে সামলানো বেশ কঠিন হয়ে পড়লেও করতে তো হবে। তাই সকাল সকাল উঠে ঘর বাড়ি যতটা সম্ভব পরিষ্কার করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য ফ্রিজ খুলতেই কিছুক্ষণের জন্য যেন থমকে যায় রোহিণী। গন্ধে বমি এসে যায় মুহূর্তে। কোনো রকমের নাকে মুখে চাপা দিয়ে বাথরুমের দিকে দৌড়ে যায়। খালি পেটেই বমি করার মতো অবস্থা। কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে ভাবে, ইস, মাধবীদিকে কদিনের বাজার করে রাখতে বলেছিলাম, শেষে কিনে এই পচা মাছের মাথা আর খাসির রক্তাক্ত কাটা মাথা। ফ্রিজ ভর্তি এইসব দেখেই যেন সারা শরীর গুলিয়ে ওঠে ওর, আর ফ্রিজ খুলতে দেখতে ইচ্ছা করে না ওর। এমন সময় দরজায় বেলের আওয়াজ পেয়ে অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ায় রোহিণী
আর দরজা খুলে একটু জোর করে হেসে বলে, আরে তুই? দরজায় দাঁড় করিয়ে রাখবি নাকি ঢুকতেও বলবি? কি যে বলিস, ভেতরে আয় সম্রাট। আর তোর কবে থেকে আমার বাড়িতে আসতে পারমিশন লাগছে শুনি? সম্রাট আর রোহিণীর বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। সম্রাটের বিবরণ দিতে গেলে বলা যায় সম্রাট এক কথায় একজন সুপুরুষ আর বেশ বুদ্ধিমান। রোহিণীর খুশির জন্য সম্রাট সব কিছু করতে পারে। সম্রাট ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আচ্ছা কি ব্যাপার বলতো তোর, এর মুখটা শুকিয়ে রেখেছিস কেন? রোহিণী একটা দীর্ঘশ্বাস ফেলে সম্রাটের হাতটা ধরে সোজা ফ্রিজের সামনে নিয়ে দাঁড় করালো আর ফ্রিজটা খুলে ভিতরের দৃশ্য দেখালো। এইসব কি হচ্ছে বলতো? কাল থেকে সব কিরকম একটা হয়ে আছে। বিশ্বাস কর, আমার আর ভালো লাগছে না। কথাগুলো একটু বিরক্ত হয়ে বলল রোহিণী। ওর মনে হচ্ছে ওর মাথায় যেন একসাথে অনেক জিনিস গুলিয়ে গেছে। আচ্ছা কি হচ্ছে বলতো তোর সাথে? কথাটা বলতে বলতেই সম্রাট বলল, আচ্ছা তুই আগে বস আর শোন, এসব কিছুই না, ঠিক আছে? হয়তো তোর ওই কাজের মেয়েটাই রেখে গেছে ভুল করে। আর অনেকেই এসব খায় রে, তুই বেকার ভয় পাচ্ছিস। আমার ভয় বেকার নয় সম্রাট, বিশ্বাস কর। আমার আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। কিছুই গন্ডগোল নেই। আর তোর যদি এতই ভয় করে, তুই এক কাজ কর, আমার ফ্ল্যাটে শিফট করতে পারিস। ওটা প্রায় ফাঁকা থাকে, ঠিক আছে? কিন্তু চাই করিস দেখ, বেকার চিন্তা ভাবনা করিস না। এটা শরীরের জন্য কিন্তু একদমই ভালো না। আর কতবার না তোকে বলেছি এত টেনশন নিবি না। রোহিণী আর কি বলবে বুঝতে না পারলেও ভাবলো সম্রাটের কথাগুলো খুব একটা ভুল কিছু নয়, তাই বলল, তুই ঠিকই বলেছিস। তারপর সম্রাটের সাথে দু একটা কথা বলতে বলতেই রোহিণীর চোখ হঠাৎ পড়ল ঘড়ির উপর আর তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বলল, হে ভগবান, আজ আবার লেট হব আর বসের বকা খাবো। ধুর বাবা, ভালো লাগে না। চল তাড়াতাড়ি, তুই আমায় বরং অফিস অব্দি ছেড়ে দিয়ে আয়। এই এক মিনিট কি বললি তুই? তোর বস তোকে বকে? আর বলিস না, এই কয়েক সপ্তাহ হলো নতুন এসেছে, এসেই প্রায় সবার ওপর হম্বিতম্বি শুরু করেছে। এই জন্যই বলেছিলাম আমার বিজনেসে হেল্প কর একটু, অন্তত কারো কথা তো তোকে শুনতে হতো না। যাক, তাও তো ভালো। আমি তো আর পারি না, কেউ তো তোকে নিশ্চয়ই বকে। তারপর ওরা দুজন বেরিয়ে গেল। গাড়িতে বসেও ওদের গল্প চলতে থাকে। রোহিণী বলে, এই কাল রাতে তুই কোথায় ছিলিস রে? কতবার ফোন করলাম। রোহিণীর কথায় হঠাৎ সম্রাটের গালটা যেন একটু লাল হয়ে গেল। রোহিণী চোখ দুটো ছোট করে বলল, তুই ময়ূরীর সাথে ছিলিস তাই না? সম্রাট মুখে কিছু না বলে মৃদু হাসল। তারপর রোহিণী বলল, জীবনে আমি এই একটা ভালো কাজ করেছি, তোর আর ময়ূরীর মধ্যে ঘটকালি করে। মেয়েটা তোকে সেই কলেজ থেকে ভালোবাসে, এইদিকে ভয়ে বলতেই পারছিল না। আর তুই আমায় এসে জানালি, আর তোর কথা তো আমি ফেলতেই পারি না, বল, তাই তো? সম্রাটের কথার মাঝে রোহিণী কিছু বলতো, কিন্তু তার আগেই সামনের দিকে তাকিয়ে কিছুটা আতকে উঠে সম্রাটের হাত থেকে স্টিয়ারিংটা জোরে ঘুরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠে বলল, সম্রাট! সম্রাট ওর চিৎকার শুনে কোনো রকমে ব্রেক মারল। ও নিজেও বেশ হকচকিয়ে গিয়েছে। রোহিণীর মাথা এসে পড়ল সম্রাটের কাঁধে। ওর বুক দ্রুত উঠানামা করছে। সম্রাট অবাক চোখে রোহিণীর দিকে তাকিয়ে বলল, এই রোহিণী, কি হলো তোর? এইভাবে হঠাৎ চিৎকার করলি কেন? চিৎকার করলাম মানে? তুই সামনে অত বড় একটা ট্রাক দেখতে পাসনি নাকি? কথাটা বলার পর খেয়াল করলো সম্রাট অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তাই রোহিণী প্রায় ওকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, উত্তর দে। কিছু বলছিস না কেন? কি বলি বলতো? তুই কি আজকাল ডে ড্রিম দেখছিস নাকি? এটা ওয়ান ওয়ে, ট্রাক কেন আসবে? আর ভালো করে দেখ,
যেটুকু রাস্তা আমাদের গাড়ির পাশে আছে সেটা দিয়ে বড়জোর একটা সাইকেল যেতে পারবে। সম্রাটের কথা শুনে রোহিণী বিস্ফোরক দৃষ্টিতে প্রথমে ওর দিকে, তারপর রাস্তার দিকে তাকালো। সত্যি ওদের গাড়ির পাশ দিয়ে যাওয়ার মতো বেশি রাস্তাই নেই, তাই ট্রাক আসা আর ওদের সাইড দিয়ে বেরোনো প্রায় অসম্ভব ব্যাপার। কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে? আমি যে দেখলাম। রোহিণী নিজের চুল চেপে ধরে। ওর মাথা যেন আরো একবার স্তব্ধ হয়ে যায়। ও যে স্পষ্ট দেখেছে একটা ট্রাক হিংস্র পশুর মতো ওদের দিকে এগিয়ে আসছিল। সম্রাট রোহিণীর কাঁধে হালকা করে হাত রেখে বলে, দেখ, তুই এত কাজের মাঝে থাকিস আর রাতে হয়তো ঘুম হয়নি, সেই জন্যই তোর এত এই হ্যালুসিনেশন হচ্ছে। রোহিণীর মনে যেন হঠাৎ আরো ভয়ের সঞ্চার হয়। ও সম্রাটকে চাপটে ধরে বলে, এইসব কি হচ্ছে আমার সাথে রে? আমার ভালো লাগছে না। সম্রাট মৃদু হেসে রোহিণীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে ধুত পাগলি, আমি তো আছি তোর সাথে, তোর পাশে। আর আর তুই ছাড়া কে আছে বলতো? আমার কিচ্ছু হবে না তোর। রোহিণীকে একটু শান্ত করে সম্রাট ওর দিকে কিছু চকলেট আর বিস্কুট দিয়ে বলল, এনে ধর, সকাল থেকে কিছু খাসনি, একটু খেয়ে নে, নাহলে আবার কাজে এনার্জি পাবি না। ধর ধর, খেয়ে নে। রোহিণী আর কোনো বাক্য ব্যয় না করে খেয়ে নিল। সম্রাট ওকে অফিসে নামিয়ে দিয়ে বলে গেল ফেরার সময় ওকে নিতে আসবে। রোহিণী গাড়ি থেকে নেমে অফিসের রিসেপশন এরিয়ায় ঢোকার আগেই হঠাৎ ওর পা যেন আপনা আপনি থেমে গেল। মনে হলো একটা হাওয়া যেন ওর সাথে সাথেই এগিয়ে যাচ্ছে। আবার ও যেই থামছে, হাওয়াও যেন সময়ের সাথে সাথে থমকে যাচ্ছে। শরীরে যেন হালকা হালকা কাঁপুনি ধরছে রোহিণী। কিন্তু এই সব কেন হচ্ছে, কি হচ্ছে, কোনো উত্তর ওর কাছে নেই। রোহিণী নিজের শরীরের সমস্ত শক্তি একত্রিত করে লিফটে উঠে 11 তলায় যাওয়ার জন্য নির্দিষ্ট বোতাম টিপল। লিফটের দরজা শব্দ করে বন্ধ হয়ে গেল। লিফটে রোহিণী একাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর সামনে আয়নায় ফুটে ওঠা নিজের প্রতিকৃতি দেখে নিজেরই যেন ভয় করছে। মনে হচ্ছে ওর অবয়বে যেন অন্য কেউ ওর দিকে তাকিয়ে হিস হিসে শব্দ করে হেসে চলেছে। রোহিণীর বুকটা কেঁপে উঠল, কারণ ধীরে ধীরে ওর প্রতিকৃতিতে ফুটে ওঠা হাসিটা আরো বিকৃত হয়ে চলেছে। এই হাসি এক ঝলক দেখলে যে কারোর মনেই ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। রোহিণীর হঠাৎ মনে হলো কেউ যেন দু হাতে ওর গলা শক্ত করে চেপে ধরেছে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে ওর, আর একটু হলেই দমটা বেরিয়ে আসবে। রোহিণীর চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। ও চিৎকার করতে যাবে, এমন সময় লিফটের দরজাটা আবারও শব্দ করে খুলে গেল। আর নিজেকে অবাক করে রোহিণী মুহূর্তে নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। একদম শান্ত স্বাভাবিক অবস্থা। লিফটের দরজা খুলে যে মানুষটা প্রবেশ করলো তার সামনে রোহিণী নিজের বিধ্বস্ত অবস্থার কথা জানাতে চায় না, আর জানালেও বা সামনের মানুষটা কি আর বলবে। তাই মাথাটা নিচু করেই দাঁড়িয়ে রইল। দুজনের গন্তব্য একই। সেই ব্যক্তিটি রোহিণীর সামনে পিছন ঘুরে দাঁড়ালো। দুজনেই লিফটের আয়নায় একে অপরকে দেখতে পাচ্ছে। সেই ব্যক্তি রোহিণীকে বলল, গুড মর্নিং। মর্নিং স্যার। আপনাকে এরকম দেখাচ্ছে কেন? তেমন কিছুই হয়নি। সত্যিই কি তাই? সেই ব্যক্তির গলায় অবিশ্বাসের ছাপ স্পষ্ট। এমনকি তার ঠোঁটের কোণে লেগে থাকা বাঁকা হাসিটাও রোহিণীর চোখ এড়ালো না। রোহিণী একটু কড়া গলায় বলে উঠল, স্যার, আমার মনে হয় আপনার জন্য আমার খবর নেওয়ার থেকেও অফিসের খবর নেওয়া বেশি জরুরি। ওর সামনে দাঁড়িয়ে থাকা প্রায় 6 ফুটের কালো কোট পরা ব্যক্তিটি বলল, আমি সঠিক সময়ে সঠিক জায়গার খবর নেই, এমনকি সঠিক জায়গায় পৌঁছেও যাই। এটাই রাজর্ষি সেনের ট্যালেন্ট। রাজর্ষি সেন রোহিণীর বস। কয়েক মাস হলে এই কোম্পানিতে জয়েন করেছে। শুরু থেকেই রোহিণীর লোকটাকে বেশ অদ্ভুত লাগে, এমনকি লোকটার কাজকর্ম বেশ অদ্ভুত। রোহিণীর সাথে প্রথম থেকে রাজর্ষির বেশ কিছু কারণে মতবিরোধ হয়। যেমন রোহিণীর টেবিলে একটা দুর্গা মূর্তি থাকত। লোকটা এসেই রোহিণীকে সেটা সরিয়ে নিতে বলে।
তার বক্তব্য এটা কাজের জায়গা, পুজোর নয়। রোহিণীকে অনিচ্ছা সত্ত্বেও কথাটা শুনতে হয়। তারপর আরো অনেক অনেক ঘটনায় দুজনের মধ্যে বেশ তিক্ততার জন্ম নেয়। রোহিণী নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একের পর এক ভাবছিল, আর তার সপক্ষে কিছু যুক্তি খোঁজার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছিল। এমন সময় ওর চোখ আবারও আয়নার দিকে যায়। ওর মনে হয় রাজর্ষি যেন ওর দিকে তাকিয়ে এখনো হেসে যাচ্ছে। ওর আরো মনে হয় লম্বা চওড়া শ্যামবর্ণ চেহারার পিছনেও যেন আরো একটা চেহারা আছে, যার মুখটা চাপদারি আর কাঁধ অব্দি লম্বা চুলে ঢাকা, যেই চুলগুলো আপাতত বাঁধা। রাজর্ষির নীলাভ চোখগুলোর দিকে হঠাৎ আয়নার মাধ্যমে চোখ পড়তেই রোহিণীর মনে হয় যেন ও কোনো এক গভীর রহস্যের সাগরে তলিয়ে যাচ্ছে। পারিপার্শ্বিক সবকিছু, সমস্ত ঘটনা ভুলে যেতে ইচ্ছে করেও। হঠাৎ ওদের ফ্লোর আসা লিফটের দরজা খোলার শব্দে রোহিণীর সম্বিত ফেরে। ও আবারও অবাক চোখে তাকায় রাজর্ষির দিকে। রাজর্ষি সামনের দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে বলে, কিছু কিছু জিনিসের যুক্তি থাকে না। যুক্তির শেষ যেইখানে, ঠিক সেইখানেই শুরু হয় আসল খেলা। রাজর্ষির কথায় চমকে ওঠে রোহিণী, তবে রাজর্ষি আর রোহিণীর দিকে না তাকিয়ে এগিয়ে যায়। আর রোহিণীও এগিয়ে যায় নিজের কাজের দিকে। মনে মনে ভেবে নিতে চায় সব মিথ্যে ছিল, সবই ওর কল্পনা প্রসূত। তবুও মন যে মানতে চায় না। রোহিণী অফিসে আসার পর থেকে একটু একটু করে কাজে ব্যস্ত হয়ে পড়ল। অন্য সব কথা এখন মনে করলে চলবে না। কাজগুলো সময় মতো শেষ করতে হবে, আর যদি না করে রাজর্ষি কথা শোনাতে ছাড়বে না। ব্রেক টাইমে রোহিণী দেখল ওর পাশের ডেস্কে বসে পূজা খুব মনোযোগ সহকারে কিছু একটা পড়ে চলেছে। রোহিণী বলল, কি রে পূজা, টিফিন না করে এইসব কি দেখছিস? পূজা নিজের কম্পিউটার বন্ধ করে রোহিণীর দিকে তাকিয়ে বলল, আর বলিস না, তুই তো জানিস আমার বাড়িটা একটু গ্রামের দিকে, আর ওখানকার লোক খুব কুসংস্কারে বিশ্বাসী। গতকাল শুনছিলাম একটা ছেলেকে নাকি ভূতে ধরেছে। যদিও আমি এসব মানি না, কিন্তু কাল যখন ছেলেটার অবস্থা দেখলাম, মনটা তারপর থেকেই কেমন খচখচ করছে। তাই ওটা নিয়ে একটু এটা ওটা দেখছিলাম। রোহিণী পূজার কথা শুনে ভুরু কুচকে বলল, এই যুগে ভূত? সব ভুলভাল কথা। পূজা বেশ উৎকণ্ঠার সাথে বলল, আরে আমিও তো সেই কথাই বলছি। তবে জানিস, গতকাল দেখলাম অমন শান্তশিষ্ট একটা ছেলে কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। চোখগুলো জবা ফুলের মতো লাল, কাউকে চিনতে পারছে না, এক মনে কিসব যেন আউড়ে যাচ্ছে। আর কেউ কাছে গেলেও চিৎকার করছে। দেখ, ভূত প্রেত কিছুই না, তার চেয়ে কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দিয়ে কাউন্সিলিং করালেই উপকার হবে। পূজা রোহিণীর কথায় ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, আমিও তোর সাথে একমত। তবে কি জানিস, এই নিয়ে এটা ওটা ঘাটতে ঘাটতে দেখলাম ভূত প্রেত আছে কিনা সেটা জানা না গেলেও আরো একটা জিনিস আছে যার জন্য মানুষের অবস্থা এমন হতে পারে। কি জিনিস? তন্ত্র। তন্ত্র? কি যাতা বলছিস? যাতা নয় রে, আমি শুনেছি আর অনেক ভিডিওতেও দেখেছি, মানুষ অনেক সময় অন্য মানুষের ওপর বশীকরণ করতে এই তন্ত্রের ব্যবহার করে। জানিস, যাদের ওপর এই তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয় তারা একটু একটু করে সেই জালে পা দেয়, আর একটা সময় সেই মানুষটার বশে সেই সব করতে পারে যেটা সে হয়তো নিজে কখনো করতেও চাইতো না। সবচেয়ে বড় কথা, এই জালটা কিন্তু একটু একটু করে ছড়ানো হয়। এমনকি যার উপরে এইসব করা হয় সে নাকি মনে মনে হ্যালুসিনেট করে। বুঝতে পারছিস তুই নিশ্চয়ই আমি কি বলতে চাইছি। এমন কিছু দেখে শোনে যা কখনোই সম্ভব নয়। হয়তো আমরা এই যুগে দাঁড়িয়ে এইসব বিশ্বাস করতে চাই না, তবে কিছু প্রশ্নের উত্তর কিন্তু বিজ্ঞানের কাছেও নেই, এটা আমাদের মানতেই হবে। পূজার কথায় রোহিণী যেন কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেল। বুঝতে পারছে না পূজার কথাগুলোর সাথে ওর জীবনে ঘটা ঘটনাগুলোর আদৌ কোনো মিল আছে কিনা। রোহিণীর ভাবনায় ছেদ পড়ে হঠাৎ নীল ওইখানে এসে পড়ে। নীলও এই একই অফিসে কাজ করে। হাই রোহিণী, এই নাও কফি। আমি খাচ্ছিলাম,
ভাবলাম তোমার জন্য নিয়ে আসি। পূজা, তুমিও নাও। নীল, রোহিণী আর পূজা দুজনের দিকেই কফি এগিয়ে দিল। পূজা রোহিণীর অলক্ষ্যে নীলকে চোখ মেরে বলল, নীল, রোহিণী না আজ টিফিন আনেনি, ক্যান্টিন থেকে এনে দেবে প্লিজ। এই কথায় রোহিণী পূজাকে চোখ রাঙালেও সেটা না দেখেই নীল বলল, এ কি, তুমি টিফিন আনোনি? আমি এক্ষুনি তোমার জন্য ক্যান্টিন থেকে খাবার এনে দিচ্ছি। রোহিণী বাধা দিয়ে বলল, না না, এইসবের কোনো দরকার নেই, আমি এক্ষুনি ক্যান্টিনে যাব। নীল তাও রোহিণীর কোনো কথা শুনল না, ছুটে গেল খাবার আনতে। আর ও যেতেই রোহিণী চোখ রাঙিয়ে পূজাকে বলল, এইসব কি হলো? পূজা হেসে উঠে বলল, আরে কিছুই না, তোর দিওয়ানাকে একটু খাটালাম। পুরো অফিস জানে নীল তোর ওপর ফিদা, তাই তুই বললে ক্যান্টিন থেকে না, বাড়ি থেকেও খাবার আনতে পারে। দেখ, আমি নীলকে ওই চোখে দেখি না, সেটা পুরো অফিস জানে, তাও ও এমন করে। আর আমি কারোর থেকে কোনো সুবিধা নিতে চাই না। হ্যাঁ বাবা, আমি জানি তুই মহান, আর একটু খাবার এনে দিতেই তো বলেছি, তুই বরং বিলটা দিয়ে দিস, হয়েছে? পূজার কথার মাঝেই রোহিণীর ফোনে সম্রাটের ফোন এলো। ওরা টিফিন ব্রেকে প্রতিদিনই কথা বলে, আজও সেটার অন্যতা হলো না। সম্রাটকে কিছুক্ষণ আগের কথাটা বলায় ও হাসতে হাসতে বলল, বাহ বাহ, তোর অ্যাডমায়ার দেখছি তো সব দিকে। দেখিস সবাই যেন আবার তোকে একসাথে নিয়ে টানাটানি না করে, তখন কিন্তু আমি বাঁচাতে যাব না। রোহিণী আর সম্রাটের কথা আরো কিছুক্ষণ চলল। সম্রাট ওকে বলল, আচ্ছা এই শোন না, এখন ফোনটা রাখছি বুঝলি, আর তোকে আমি অফিস থেকে আনতে যাব, আর আমার বাড়িতেই ডিনার করে বাড়ি ফিরিস তুই। তোকে আর গিয়ে বাড়িতে কিছু কষ্ট করে বানাতে হবে না, এমনিতেও কাজের দিদি নেই। ঠিক আছে, রাখলাম রে, মন দিয়ে কাজ করছ। সম্রাট ফোনটা কাটলে রোহিণীর মুখে একটা হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, সত্যি সম্রাটের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ময়ূরী সত্যি খুব লাকি যে কিনা ওর মতো একজন জীবন সঙ্গী পেয়েছে। ফোনে কথা বলার জন্য রোহিণী একটু সাইডে এসেছিল। অফিসের করিডোর দিয়ে বেরিয়ে একটা ছোট্ট প্যাসেজ আছে। মূলত এই জায়গাটা ফাঁকাই থাকে। রোহিণী ফোনটা রেখে যেই ঘুরে এগিয়ে যেতে গেল, হঠাৎ যেন ও শূন্যের সাথেই ধাক্কা খেল। অর্থাৎ সামনে কিছুই নেই, কিন্তু ও এগোতে পারছে না। একটা বিরাট দেওয়াল যেন ওর সামনে বাধা সৃষ্টি করেছে। যেই এগোচ্ছে তখনই যেন কিছুর সাথে ধাক্কা খেয়ে পিছিয়ে যাচ্ছে আবার। কিছুক্ষণের মধ্যেই যেন নিজের সাথে সংঘর্ষ শুরু করলো রোহিণী। কিন্তু না, কোনোই লাভ হচ্ছে না। মনে হচ্ছে পিছন থেকে একবার ওকে কেউ আটকে রাখছে। সামনে যেন একটা বিরাট পাহাড়, কিন্তু সেটা অদৃশ্য। হঠাৎ রোহিণী নিজের হাতে একটা হ্যাঁচকা টান অনুভব করল। ও হুড়মুড়িয়ে সামনের ব্যক্তির সাথে ধাক্কা খেল। ব্যাপারটাকে আত্মস্থ করতে রোহিণীর যেটুকু সময় লাগলো, তার মধ্যে সেই ব্যক্তিটি বলে উঠল, আপনার কুর্তিটা পিছনের পেরেকের সাথে লেগেছিল, কিন্তু আপনি এই সময় এখানে কি করছেন? গম্ভীর অথচ শান্ত শীতল কণ্ঠ শুনে রোহিণীর বুঝতে অসুবিধা হলো না যে ব্যক্তিটি কে। তবে লোকটার কথাটা খুব অযৌক্তিক না হলেও রোহিণীর বিশ্বাস করতে বেশ অসুবিধাই হচ্ছিল। আর তার দুটো কারণ। ওকে কথাটা বলেছে রাজর্ষি, আর দ্বিতীয়, মনের মধ্যে একটা অস্বস্তিকর কিছু অনুভূতির মিশ্রণ। রোহিণীকে অদূরে সোজা করে দাঁড় করিয়ে রাজর্ষি বলল, কি ব্যাপার, এত কি ভাবছেন? আমার কথা বুঝি বিশ্বাস হলো না? রোহিণী রাজর্ষির কথায় চমকে উঠল। না না স্যার, সেটা না, আমি বরং আসি। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বরং আমার কেবিনে আসুন তাড়াতাড়ি। কথাটা বলেই রাজর্ষি নিজের কেবিনের দিকে হাঁটা দিল। বড্ড অদ্ভুত লোক, আর চোখগুলোও যেন কেমন জানি, দেখলেই মনে হয় শুধু রহস্য আর রহস্য। আর আমার সাথেই বা এমন কেন হচ্ছে? আমাকে যে করেই হোক সম্রাটের সাথে এই নিয়ে কথা বলতে হবে, না হলে আমি পাগল হয়ে যাব।
রোহিণী কথাগুলো ভাবতে ভাবতে রাজস্বীর কেবিনের দিকে গেল। রাজস্বীর কেবিনটা বেশ আলাদা সবার থেকে। পুরো ঘরটাই যেন আলো আঁধারির খেলাঘর। অফিসে এমন এক ঘর থাকা বেশ অসম্ভব একটা ব্যাপার, কিন্তু এই ব্যক্তির জন্য এমন আয়োজন মাঝে মাঝে অবাক করে সবাইকে। বড় বড় কালো পর্দা দিয়ে জানলাগুলো ঢাকা, বিশেষ আলো নেই, শুধু দু একটা টেবিল ল্যাম্প। ঘরে পা রাখতেই রোহিণীর শরীরটা যেন মুহূর্তে ঠান্ডা হয়ে গেল, হয়তো এসির জন্য। রোহিণী না চাইতেও ওর হৃদস্পন্দন কয়েক গুণ যেন বেড়ে গেল। আমায় ডাকলেন কেন স্যার? রাজস্বী রোহিণীর একদম সামনেই পায়ের উপর পা তুলে বসেছিল। সে বলল, আজ আমার জীবনের বিশেষ একটা দিন, নিন মিষ্টি খান। রোহিণী দেখল রাজস্বীর সামনে টেবিলে একটা প্যাকেটে কয়েকটা লাড্ডু রাখা। এই আলো আঁধারির মধ্যেও দেখতে পাচ্ছে লাড্ডুর উপর কিসের যেন একটা দাগ, লাল লাল। রোহিণী সেটা দেখেই আর খেতে ইচ্ছে করলো না। না স্যার, আমি মিষ্টি খাবো না। রোহিণীর কথায় রাজস্বী মৃদু হেসে সোজা হয়ে বসল, আর রোহিণীর দিকে তাকিয়ে তাকে শান্ত গলায় বলল, রোহিণী, খেয়ে নাও, খেয়ে নাও রোহিণী। রাজস্বীর চোখের দিকে চোখ পড়তেই রোহিণীর শরীরটা যেন ধীরে ধীরে অবশ হয়ে আসতে শুরু করলো। কি হলো রোহিণী, খেয়ে নাও। রাজস্বী আবারও ঠান্ডা গলায় বলল। রোহিণীর হাতটা যেন ওর অজান্তেই সেই মিষ্টির বক্সে চলে গেল, আর সেখান থেকে একটা মিষ্টি নিয়ে ও খেতে শুরু করলো। রাজস্বী এইবার নিজের জায়গা থেকে উঠে রোহিণীর পাশে এসে দাঁড়ালো। রোহিণীও চুপ করে দাঁড়িয়ে আছে। ঘরটা একদম শান্ত নীরব হয়ে আছে। রোহিণীর চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো, আর ওর মাথাটা রাজস্বীর কাঁধে পড়তেই চোখটা বন্ধ হয়ে গেল। রাজস্বীর মুখেও লেগে আছে একটা বাঁকা হাসি। এই রোহিণী, ওঠ, বেরোবি না? পূজার ডাকে ঘুম ভাঙল রোহিণী। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 8টা বাজে, আর বাইরে নেমে আসা অন্ধকার বলে দিচ্ছে রাত্রি হয়ে এসেছে। পূজার ডাকে চোখ খুলে তাকায় রোহিণী। মাথাটা ভারী হয়ে আছে, চোখটাও মনে হয় বন্ধ হয়ে আসছে। তাও কোনো রকমে বলল, আমি ঘুমোচ্ছিলাম। তা নয় তো কি, কতক্ষণ ধরে ঘুমিয়ে আছিস? রাজর্ষি স্যার দেখলে কিন্তু সর্বনাশ হবে। রাজর্ষির কথা শোনা মাত্র রোহিণীর ঘুম নিমেষে উড়ে যায়, আর মনে মনে বলে, আমি তো রাজর্ষি স্যারের সাথে দেখা। রোহিণীর ভাবনায় ছেদ পড়ে পূজার ধাক্কা দেওয়ায়। পূজা বলল, এই এই ভাববি পরে, এখন বাড়ি যা, কত রাত হয়েছে দেখ তো। রোহিণী তখনও যেন সব ঘটনাচক্রকে মেলাতে পারছে না। মাথায় সব যেন জিলিপির থেকেও বেশি প্যাঁচ সৃষ্টি করেছে। রোহিণী ফ্যাল ফ্যাল করে সামনের দিকে তাকিয়ে আছে। অফিসের প্রতিটা চেয়ার ফাঁকা। রাজস্বীর কেবিন ওর জায়গা থেকে দেখা যায়, সেটাতেও এখন কেউ নেই। রোহিণী তারপর অফিস থেকে বেরিয়ে সম্রাটের জন্য অপেক্ষা করতে থাকে, আর সম্রাট দেরি করায় মনে মনে ভাবে, ধুর, আর ভালো লাগছে না। ছেলেটা জন্মে শোধরাবে না, এই জন্যই ময়ূরীর সাথে ঝগড়া হয়, আর আমার কাছে এসে কাঁদে। ধুর বাবা। এখনো বাড়ি যাওনি? আরে নীল, তুমি? নিজের পিছনে আকস্মিকভাবে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় রোহিণী। নীল একগাল হেসে বলে, আমার বন্ধুর বাড়ির সামনেই, ওর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম অফিসের পর। কিন্তু তুমি এখনো বাড়ি যাওনি? না, আসলে বাড়ি না যাওয়ার কি কারণ বলবে সেটা ভেবে রোহিণী একটু বিব্রত বোধ করলেও নীল হঠাৎ বলল, আমি তোমায় ড্রপ করে দেবো। তার কোনো দরকার নেই, আমার বন্ধু আমায় নিতে আসবে। নীল ভুরু কুঁচকে বলল, কোনো স্পেশাল ফ্রেন্ড বুঝি? রোহিণী জানে নীলের মনে ওর জন্য একটা সফট কর্নার আছে, যদিও ও নিজে এখনো নীলকে নিয়ে কিছুই ভাবেনি। তাও ছেলেটার মন অকারণে না ভেঙে বলল,
স্পেশাল বন্ধুই বটে, তবে সে আমার বেস্ট ফ্রেন্ড। কথাটা শুনে নীল যেন হাঁপ ছেড়ে বাঁচল। যতই হোক, ক্রাশের বয়ফ্রেন্ড আছে জানতে পারলে বেশ কষ্টই পেত। নীলের সাথে দু একটা কথা বলতে বলতেই সম্রাট এসে পড়ল। সম্রাটকে দেখে রোহিণী নীলকে বিদায় জানিয়ে সম্রাটের গাড়িতে উঠে বসে বলল, তুই একটু তাড়াতাড়ি আসতে পারিস না? আরে বলিস না, আর জ্যামে আটকে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওই তুই যে ছেলেটার সাথে কথা বলছিলি, ওই বুঝি তোর হবু দেবদাস? আরে এমন কিছুই না রে, ও আমায় লাইক করে, ব্যাস এইটুকুই। সেই একদিন ওর নাম্বার দিস, বেচারাকে তোর সম্বন্ধে সব সত্যিগুলো বলবো, দেখবি তখন লাইক থেকে কেমন ডিসলাইক হয়ে যায়। এই চুপচাপ চল তো। রোহিণীর কথাটা বলতে সম্রাট বিনা বাক্য ব্যয়ে গাড়ি স্টার্ট দিল। ওদের গন্তব্য এখন সম্রাটের ফ্ল্যাট। সম্রাট এই শহরে 2 কামরার একটা ফ্ল্যাটে থাকে। রোহিণী ওর ঘরে ঢুকেই সোফায় গা এলিয়ে দিল। আচ্ছা তুই রেস্ট নে একটু, আমি বরং তোর জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি। হ্যাঁ রে, কাকু কাকিমার খবর কি? সম্রাট একটা অরেঞ্জ জুসের গ্লাস ওর দিকে এগিয়ে দিয়ে বলল, ভালো আছে, তবে অনেক বোঝানোর পরেও ওরা এখানে আসতে চায় না রে। সেই যে দাদা চলে গেল, তারপর থেকে ওই দাদার স্মৃতি আঁকড়ে ধরে গ্রামেই রয়েছে। আসলে ওই দাদার আকস্মিক মৃত্যুটা না কেউই মেনে নিতে পারেনি। সত্যি ঋষিদা খুব ভালো ছিল, হঠাৎ যে কি হয়ে গেল। সেই ছোটবেলায় আমরা 3 জন কত মজা করতাম, তোর মনে আছে? ঋষিদা আমাদের সব সময় ব্ল্যাক ম্যাজিক, পিশাচ, আত্মা এসবের গল্প বলতো। আমার সাথে তো শেষ দেখা সেই 8-এ পড়ার সময়। তারপর আমি মামার বাড়ি পড়তে চলে গেলাম, আর যখন ফিরলাম তোর কাছে শুনলাম সে আর নেই। সত্যি আজও সেই হাসি খুশি মুখটা যেন চোখের সামনে ভাসে। সম্রাটের মুখটাও যেন মলিন হয়ে এসেছে। দাদাটা আমার বড্ড জেদি ছিল রে। সেদিন যদি আমার কথা শুনতো তাহলে আজ হয়তো আমাদের সাথেই থাকতো। জানিস, ওই শেষ দিকে না দাদা ওইসব ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র সাধনা নিয়ে এতই পাগলের মতো হয়ে গিয়েছিল, দিন নেই রাত নেই শ্মশান, নিমতলা এইসব জায়গায় পড়ে থাকতো। আর ওইসব জিনিসই আমার দাদাকে কেড়ে নিল, জানিস তো। রোহিণীর চোখে মুখে যেন তখন বিস্ময়। ঋষিদা তন্ত্র সাধনা করত? হ্যাঁ রে, কথাটা তোকে আগে কোনোদিনও বলিনি, ভয় হতো খুব আমার। এইসব তুই বিশ্বাস করবি কিনা কে জানে, আর আমাকেই হয়তো ভুল বুঝবি। ময়ূরীও জানে না এসব। এসব সাধনা বড় জটিল রে, মানুষকে মানুষের থেকে আলাদা করে দেয়। আর জানিস, সম্রাট কথাগুলো বলতে বলতে হঠাৎ রোহিণীর মুখ দেখে চুপ হয়ে গেল। সম্রাট দেখল রোহিণীর চোখ যেন বিস্ফারিত হয়ে গেছে, চোখের মণিগুলো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। মুখ দিয়ে কিছু বলতে চেয়েও কথা যেন ওর গলার সামনে আটকে গিয়ে আরো বেশি আলোড়নের সৃষ্টি করেছে ওর শরীরে। ছটফট করছে রোহিণী। রোহিণীর শরীর জ্বলছে, গা গুলিয়ে উঠেছে। ও সম্রাটের হাত ধরে নিজেকে সামলাতে চাইছে, কিন্তু সম্রাট ওকে যতবার ধরতে যাচ্ছে রোহিণী যেন মুহূর্তে ফসকে যাচ্ছে। রোহিণী টলতে টলতে বাথরুমের দিকে গেল, আর হঠাৎ বমি করতে শুরু করল। সম্রাট ওর পিছন পিছন দৌড়ালো। চোখে মুখে জল দিয়ে রোহিণী কোনো মতে বাথরুম থেকে বেরিয়ে এলে সম্রাট বলল, এই কি রে, কি হলো তোর? জানি না রে, সকাল থেকে তো সেরকম কিছু খাই। কথাটা শেষ করতে গিয়েও শেষ করতে পারল না রোহিণী। হঠাৎ মনে পড়ল দুপুরে রাজর্ষি ওকে মিষ্টি খেতে দিয়েছিল, যেটা রূপে আর স্বাদে বেশ অদ্ভুতই ছিল। কি রে, কিছু বল। রোহিণীকে নিরুত্তর দেখে সম্রাট ওকে ধাক্কা দিল। তারপর নিজেকে কোনো মতে সামনে নিয়ে রোহিণী বলল, আরে সেরকম কিছু না, হয়তো অ্যাসিডিটি হয়েছে। এক কাজ কর, তুই বরং এখানে বস, আমি রাতের জন্য কিছু খাবার ব্যবস্থা করে আসি। তারপর খেয়ে তুই আমার রুমে শুয়ে পড়িস, আর আমি বাইরে সোফায় শুয়ে পড়ব। কেন? তোর ফ্ল্যাটে 2টো ঘর থাকতে তুই বাইরে কেন শুবি? আরে বলিস না, ওই ঘরের ফ্যানটাই কাজ করে না। ও আচ্ছা, আর শোন না, আমি না তোকে কিছু বলতে চাই।
বল। আগে বস, তারপর বলছি। তারপর সোফায় সম্রাট বসলে রোহিণী বলল, বাবা মায়ের অনেক দিনের ইচ্ছে আমি সেটেলড হই, আর আমিও এখন রেডি, তাই ভাবছি। কি ভাবছিস তুই? রোহিণী একটু লাজুক হেসে বলল, ভাবছি এইবার অন্তত একটা রিলেশনে যাই, তারপর পরের কথা ভাববো। আর আমাদের অফিসের নীল বলে ছেলেটা বেশ ভালো আর কেয়ারিংও, তাই ভাবছি ওর সাথেই। সম্রাট যে রোহিণীর কথা শুনে চমকে উঠেছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। এইদিকে সম্রাট নিরুত্তর থাকায় রোহিণী বলল, কি রে, কিছু বল। তুই একটা ছেলের সর্বনাশ চাইছিস, তাতে আমি কি করব? সম্রাট, আরে রাগ করছিস কেন? আমি মজা করছি। তুই রিলেশনে গেলে সবচেয়ে বেশি খুশি আমি হব। আমি তো আছি, তবে হ্যাঁ, এই খুশিতে আজ ডিনার তোর খরচে কিন্তু। ওদের কথোপকথন শেষে সম্রাট বেরোলো খাবার কিনতে, আর এদিকে রোহিণী সম্রাটের ফ্ল্যাটে বসেই একটা গানের কলি গুনগুন করছিল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে। হঠাৎই ওর কানে দূর থেকে একটা বাঁশির শব্দ ভেসে আসতে শুরু করলো। আওয়াজটা ধীরে ধীরে ক্ষীণ থেকে তীব্র, আর তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। এই সুরের মূর্ছনায় রোহিণীর মাথায় যেন একটা ঝড় উঠল। ও পাগলের মতো নিজের চুল ধরে টানতে শুরু করলো। ও শরীর যেন নিজের বশে নেই। রোহিণী নিজের মাথার চুল দু হাতে টেনে ধরে বলল, এটা এটা তো সেই আওয়াজ যেটা আমি কাল রাতে শুনেছি, কিন্তু কিন্তু আজ এই আওয়াজ এত কষ্টকর কেন হচ্ছে? আমার আমার মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আমি আর পারছি না, আমি আর পারছি না। রোহিণী উন্মত্তের মতো ঘরের এক কোণ থেকে অন্য কোণে চলাফেরা করতে শুরু করলো। আর এমন করতে করতে ও যে কখন ফ্ল্যাট থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলো ও নিজেই বুঝতে পারল না। সুরটা তখনও ওর কানে বেজে চলেছে। রোহিণী যেন উন্মাদ হয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। একটা সময় পর সেই সুরটা থামল। রোহিণীও একটু একটু করে শান্ত হয়ে চোখ বন্ধ করে নিল। ওর শরীরটা হেলে পড়ল রাস্তার ধারে। এদিকে সম্রাট খাবার নিয়ে ঘরে ফিরে রোহিণীকে দেখতে না পেয়ে বেশ অবাকই হলো। হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে। ফোনটা বের করতেই দেখতে পেল রোহিণীর মেসেজ। তাতে লেখা, সরি সম্রাট, আমার আর্জেন্ট কিছু কাজ থাকায় বাড়ি ফিরতে হবে। সম্রাট বেশ অবাকই হলো এই ঘটনায়। এদিকে রাতের আকাশে চাঁদটা ছোট হয়ে এসেছে, জানান দিচ্ছে অমাবস্যা আসন্ন। তারাগুলো চিকচিক করছে, আর এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক আগন্তুক নিজের পকেটে রোহিণীর ফোনটা ঢুকিয়ে নিল। তারপর রোহিণীর নিথর দেহটার পাশে বসে পা থেকে মাথা অবধি ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। আর ওই আগন্তুকের ঠোঁটের কোণে ফুটে উঠল আলতো একটা হাসি। কিছুক্ষণ পরে রোহিণীকে কোলে নিয়ে এগিয়ে গেল সামনের বিস্তীর্ণ এলাকায়। পাখির কলরবে ঘুম ভাঙল রোহিণীর। চোখ খুলতেই যেন আরেক দফা অবাক ভাব অপেক্ষা করছিল ওর জন্য। কারণ এই মুহূর্তে ও নিজের বিছানায় শুয়ে আছে, মাথাটাও যেন হালকা হালকা ব্যথা। ভগবান, এসব কি হচ্ছে? কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে? আমি যে কিছুই বুঝতে পারছি না। রোহিণীর শিরা উপশিরা সবকিছু যেন বিগত দুদিনের সংঘর্ষে
বাঁধন ছাড়া হয়ে পড়েছে। ওর মধ্যে কেউ যেন ছটফট করে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে রোহিণী। নিজের মাথাটা চেপে ধরে বসে থাকতে থাকতে হঠাৎ ওর চোখ গেল সামনের দেওয়ালে। দেওয়ালে জ্বলজ্বল করছে দেবাদিদেব মহাদেবের ছবি। ছবিটা দেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ শান্ত হয়ে বসার চেষ্টা করল রোহিণী। একবার ইচ্ছে করছিল সম্রাটকে ফোন করতে, কিন্তু সেই ইচ্ছেকে নিজে থেকেই দমন করেছে। কারণ ওর ধারণা ওর সাথে ঘটে চলা ঘটনা যেমন শুধুমাত্র কাকতালীয় নয়, তেমনি এই সব বলে কাউকে বিব্রত ও করবে না, যতক্ষণ না সবকিছু উত্তরও পাচ্ছে। কাল আমি সম্রাটের বাড়িতে ছিলাম। তারপর পূর্ব ঘটনা মনে করতে করতে হঠাৎই চমকে ওঠে রোহিণী। ওই সুর, যেটা আমি এর আগেও শুনেছি, কিন্তু কিন্তু কি সম্পর্ক আমার ওই সুরের সাথে? সুরটায় যেন একটা মায়া লুকিয়ে আছে, কিন্তু কিন্তু আমি কেন এই সুর শুনে নিজেকে ধরে রাখতে পারি না? কেন কেন হচ্ছে এইসব? কথাগুলো ভাবতে ভাবতে রোহিণী উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। ফ্রিজের দিকে চোখ পড়তেই সারা শরীর কুলিয়ে ওঠে আগের দিনে সেই দৃশ্যের কথা ভেবে। তবুও রোহিণী নিজেকে আর দুর্বল হতে না দিয়ে চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ফ্রিজটা খোলে। খুলতেই আবার চমক, ফ্রিজটা সম্পূর্ণ পরিষ্কার করা, রক্তের কোনো চিহ্ন পর্যন্ত নেই। এটা কি করে সম্ভব? কি করে? চমকে ওঠে রোহিণী। না না, এর উত্তর আমাকে খুঁজে পেতেই হবে। রান্নাঘর থেকে নিজের জন্য চা বানিয়ে ফ্রেশ হয়ে সোফায় বসে রোহিণী, আর পরপর ঘটনাগুলোকে ক্রমে সাজাতে থাকে। আগের দিন রাতে স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য মুছে দেওয়া দৃশ্য, পরের দিন সকালে ফ্রিজে রক্ত, সেই গাড়িটা সম্রাটের গাড়ির সামনে আসা, আর সেটাকে শুধু রোহিণীর দেখতে পাওয়া, অফিসের লিফটের আয়নায় দেখা সেই ভয়ানক প্রতিবিম্ব, আর সবচেয়ে বেশি ওর মনে দাগ কাটে রাজর্ষির ব্যবহার। সবকিছু কিছুতেই কাকতালীয় হতে পারে না। এইগুলোর পিছনে কোনো মানুষ আছে বলেই ধারণা হয় রোহিণী, আর মাথায় শুধুমাত্র একজনেরই নাম আসে, রাজর্ষি। আজ অফিসে গিয়ে ওই লোকটার মুখোমুখি আমাকে দাঁড়াতেই হবে। আমার মন বলছে আমার সাথে হওয়া প্রতিটি ঘটনার উত্তর যদি কেউ দিতে পারে, সেটা একমাত্র উনি। কথাটা মনে মনে ভেবে অফিসের ব্যাগটা কাঁধে তুলে নিল রোহিণী। সেই সময় হঠাৎ ওর ফোনে একটা নোটিফিকেশন আসলো। সেটা দেখে অজান্তেই ওর ঠোঁটের কোণে একটা হাসি খেলে গেল। ময়ূরীর জন্মদিন কাল। গাধাটার মনে থাকবে না জানি, তাও আমিও কিছু করব। কাল ভাবছি ওর সাথে গিয়ে একবার দেখা করে আসব। মেয়েটার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। আজকাল ম্যাডাম ফোন করারও সময় পান না, শুধু SMS না। কাল একবার যাই, সম্রাটের সামনেই ওর কান মুলে দেব। রোহিণী কথাটা মনে মনে ভেবে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আজ অফিসের লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করেই উপরে উঠল রোহিণী। কিন্তু অফিসে ঢোকার পর দেখল সবাই গোল হয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে। হঠাৎ পূজার চোখ পড়ল রোহিণীর উপর, আর পূজার সাথে সাথে অফিসের সবাই প্রায় রোহিণীর দিকে দৃষ্টি দিল। রোহিণী ভালোই বুঝতে পারছে ওর দিকে সেই জটলা অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে, যেন ও কোনো ভিন গ্রহের প্রাণী কিংবা কোনো অপরাধী। রোহিণী ধীর পায়ে ওদের দিকে এগিয়ে গেল, আর পূজা দৌড়ে এসে রোহিণীর হাত ধরে বলল, এইসব কি? পূজা রোহিণীর হাতে একটা এনভেলপ দিল। এনভেলপের ভিতর থেকে বেরিয়ে এলো কিছু ফটো, রোহিণী আর নীলের অন্তরঙ্গ কিছু ফটো। রোহিণী ফটোগুলো দেখে বিস্ময়ে চমকে উঠল, কারণ ও ভালো করেই জানে জ্ঞানত অবস্থায় এমন কোনো কাজও করেনি। আর এতক্ষণ অফিসে জটলা করে কোনো আলোচনা না, বরং ওর চরিত্রের বিশ্লেষণ করে সমালোচনা চলছিল। রোহিণী, আমাদের সবার টেবিলে এরকম একটা এনভেলপ রাখা ছিল।
রোহিণী পূজার হাত ধরে ছলছল চোখে বলল, পূজা, এইসব সত্যি নয়, এইসব মিথ্যে। অফিসের এক এমপ্লয়ি মুখ বেঁকিয়ে ব্যঙ্গ করে বলল, এখন সবই মিথ্যে মনে হবে, সত্যিটা সবার সামনে এসে গেছে, তাই না? পাশ থেকে আরেকজন বলে উঠল, ম্যাডাম, এইভাবেই বুঝি প্রমোশন পেয়েছেন? রোহিণী এই সব দেখে এতটাই বিস্মিত যে কিছু বলতে পারছে না। আসলে নিজের আত্মসম্মানে আঘাত লাগলে মানুষ হয়তো কখনো কখনো সেই মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। পূজা রোহিণীর হাত ধরে বলল, রোহিণী, আমি জানি এই সব মিথ্যে, আর নীলও আজ অফিসে আসেনি যে ও কিছু বলবে। তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। মুখ বেঁকিয়ে ব্যঙ্গ করা এমপ্লয়ি আবার বলল, নীল লজ্জায় আসেনি মনে হয়। আর ইনি তো, ইস, ছি ছি ছি, অফিসটাকে একদম কেচ্ছায় ভরিয়ে দিল এরা। চুপ করুন আপনারা, কি যা তা বলছেন? পূজাকে থামিয়ে আরেকজন কর্মচারী বলল, চোখের সামনে যা দেখেছে সেটাই বলেছে। চোখে দেখলেই যে সেটা সত্যি হবে এমন কোনো অভিধানে লেখা আছে সেটা? গম্ভীর একটা গলার স্বরে এতক্ষণের কোলাহল শান্ত হয়ে গেল। রোহিণী রাজর্ষিকে দেখে অবাক হলেও মাথা নিচু করে নিল, কারণ জানে মানুষ যখন কাউকে ছোট দেখাতে চায় তখন তার কোনো যুক্তি কেউ শোনে না। তাই রোহিণী সেই মুহূর্তে চুপ থাকল। অপমানের সারা শরীর জ্বললেও মুখে কিছুই বলতে পারছে না, চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। রাজর্ষি ডান পকেটে হাত দিয়ে ওদের সামনে এগিয়ে এসে বাঁ হাতে ফটোগুলো নিয়ে একবার চোখ বুলিয়ে আবারও টেবিলের ওপর রেখে দিল। রোহিণীর দিকে একবার তাকিয়ে সবার দিকে চেয়ে হাসি মুখেই বলল, আমি বুঝতে পারছি না এই সামান্য ফটোগুলো নিয়ে এত চর্চার কি আছে। আরে, দুজনের ঘনিষ্ঠ দৃশ্য টিভিতে দেখতে ভালো লাগে, এইদিকে সামনে দেখে এত নাক কুচকানোর কি আছে? আপনারা কোনোদিন কাউকে জড়িয়ে ধরেননি, নাকি কাউকে কখনো কিস করেননি? রাজর্ষির কথায় কেউ কিছু মুখে না বললেও সবাই বাঁকা চোখে রোহিণীর দিকেই তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কারোর লুকিয়ে আছে ব্যঙ্গ, কারোর বা লালসা রোহিণীকে ছবির মতো করে কাছে পাওয়ার। রোহিণী সেই সব তীর্যক দৃষ্টির মাঝে যেন আরো গুটিয়ে গেল। পূজা ওর হাতটা ধরে আছে বলে বুঝতে পারছে মেয়েটা কাঁদছে আর ফুফিয়ে উঠছে। রোহিণী নিজের চোখের সামনে নিজের সম্মান ভূমিতে লুটিয়ে যেতে দেখছে। ও ভালোই বুঝতে পারছে যে রাজর্ষি সামনে আছে বলে সকলে চুপ করে আছে, কিন্তু ও গেলেই আবার সবাই ওকে নিয়ে বলা বলি শুরু করবে। তবে রাজর্ষির ব্যবহার ওকে বেশ অবাক করল। রাজর্ষি আবার বলল, উফ, আপনাদের আর বোঝানো গেল না। কথাটা বলে ও রোহিণীর পাশে গিয়ে দাঁড়িয়ে রোহিণীর দিকে ভালো করে দেখল। বুঝতে বাকি রইল না যে এই আকস্মিক ঘটনা মেয়েটাকে বড্ড আঘাত করেছে। রাজর্ষি রোহিণীর হাতটা ধরে বলল, প্রত্যেক ঘটনার একটা ক্রিয়া আর প্রতিক্রিয়া থাকা দরকার, না হলে সেই ঘটনা থেকে বেরোনো যায় না। রোহিণী অবাক হয়ে তাকালো রাজর্ষির দিকে। এদিকে রাজর্ষি অফিসের বাকি সকলের দিকে তাকিয়ে বলল, ছবিগুলো দেখে অমন করার কিছুই নেই, ওইগুলো জাস্ট হাগ এন্ড কিস লাইক ফটো। বলে আলগা করে রোহিণীকে জড়িয়ে ধরে রোহিণীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে সরে গেল। এতে সবাই বিস্ফারিত চোখে ওদের দিকে তাকিয়ে রইল। আর রোহিণী রাজর্ষির গালে একটা জোরে চড় মারল আর রাগে কাঁপতে শুরু করলো। সবাই শুধু অবাক হয়ে দেখছে ওদের। রাজর্ষি গালে হাত দিয়ে আলতো হেসে বলল, প্রপার এক্সাম্পল অফ প্রতিক্রিয়া। আর হ্যাঁ, চটটা অনেক আগে তাদের মারা উচিত ছিল যারা তোমার পার্সোনাল ফটো নিয়ে নিজেদের চর্চার বিষয় বানিয়েছিল। মনে রেখো, নিজের সম্মান নিজের কাছে। ছবিগুলো সত্যি না মিথ্যে সেটা পরের কথা, যেটা মনে রাখার সেটা হলো এই যে তোমার জীবন নিয়ে অন্য কারোর চর্চা করে তোমায় অপমান করার কোনো অধিকার নেই। রাজর্ষির এইরূপ কথায় রোহিণী অবাক হয়ে চেয়ে রইল। রাজর্ষি পূজাকে বলল, ওকে আজ বাড়ি দিয়ে এসো, অনেক ধকল গেছে ওর উপর দিয়ে। পূজা রোহিণীকে নিয়ে বেরিয়ে যাবার পর রাজর্ষি সবার উদ্দেশ্যে বলল, ড্রামা শেষ, এবার সকলে যে যার নিজের কাজে যান। আর ভবিষ্যতে কোনো মেয়ের সম্মান নিয়ে নিজেদের আলোচনার রসদ বানালে
খবর আছে বলে রাখলাম। আর হ্যাঁ, আপনারা যারা ভাবছেন আমি একটা অচেনা মেয়েকে কেন কিস করলাম, তাদের বলি সেই উত্তর আমার কাছে থাকলেও আপনাদের দিতে বাধ্য নই। রাজর্ষি নিজের ছাড়া অন্যের মানুষের গায়ে হাত দেয় না। রোহিণী বাড়িতে আসার পর থেকে অফিসের ঘটনাটা মাথা থেকে বের করতে পারছে না। সম্রাট আর নীল দুজনের সাথেই যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কাউকেই ফোনে পায়নি। সন্ধ্যার পর হঠাৎ পূজা ফোন করলো ওকে। ফোনটা তুলতেই পূজা রোহিণীকে কিছু বলতে না দিয়ে নিজেই এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, রোহিণী, নীল খুন হয়েছে আর পুলিশ তোকে সন্দেহ করছে। কথাটা শুনেই চমকে ওঠে রোহিণী। ওর হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। পূজা ওই পার থেকে রোহিণীকে ডেকেও কোনো সাড়া পায় না, কারণ রোহিণী স্তব্ধ হয়ে গেছে। আর পূজার গলায়ও ভয়ের ছাপ স্পষ্ট। রোহিণী রাস্তা দিয়ে উন্মত্তের মতো দৌড়ে যাচ্ছে। ওর চিন্তা শক্তি যেন নীলের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই বিক্ষিপ্ত হয়ে পড়েছে। নীলকে ও পছন্দ করতে শুরু করেছিল ঠিকই, আর তাছাড়াও নীল ওর অফিস কলিগ। সেই জন্যই আকস্মিক নীলের মৃত্যু সংবাদ মনকে আঘাত করলেও সেই মৃত্যুর কারণ হিসেবে যখন রোহিণী অপরাধীর কাঠ গড়ায়, তখন যেন আকাশ ভেঙে পড়েছে রোহিণীর মাথায়। বুঝে উঠতে পারছে না কি করবে ও। মনের মধ্যে পুলিশের হাতে ধরা পড়ার ভয় যেন বাসা বেঁধেছে। তাই পূজা খবরটা দেওয়ার পরই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে রোহিণী রাস্তায় নেমে পড়েছে। কোথায় যাচ্ছে ও নিজেও জানে না। ওর ফ্ল্যাটের থেকে বেরিয়ে দুটো মোড় ঘুরতে রোহিণী থমকে যায়। একটা তীব্র আলো এসে পড়ে রোহিণীর চোখে। চোখটা ধাঁধিয়ে যাওয়ায় চোখের সামনে হাত রাখতে বাধ্য হয়। মিস রোহিণী, পালাচ্ছেন বুঝি? পালিয়ে আর লাভ হবে না যে। আমরা আপনাকে গ্রেফতার করতে এসেছি। আপনার কলিগ নীল অধিকারীকে হত্যার দায়ে। অফিসার কথাটা বেশ গম্ভীর গলায় বললেন। তারপর পাশের পুলিশ মহিলা অফিসারকে বললেন, ওনাকে গাড়িতে তুলুন। রোহিণী চোখের সামনে থেকে হাত সরিয়ে দেখে একজন 6 ফুট লম্বা চওড়া পুলিশ ওর সামনে দাঁড়িয়ে। সেই পুলিশের চোখ যেন রক্ত বর্ণ ধারণ করেছে। রোহিণীর সেই চোখের দিকে তাকিয়ে বুকের রক্ত যেন শুকিয়ে যায়। তারপর সেই মহিলা পুলিশ আধিকারিক রোহিণীকে ধরতে এলে রোহিণীর সম্বিত ফেরে। রোহিণী কাঁপা কাঁপা গলায় বলে, আমি কিছু করিনি। চুপ, তুই যদি কিছু না করিস তাহলে পালিয়ে কি শ্বশুর বাড়ি যাচ্ছিস? চুপ করে গাড়িতে ওঠ, না হলে আমরাও তুলতে পারি। রোহিণীর হাতটা শক্ত করে ধরে বেশ ঝাঁঝালো গলায় বলে সেই মহিলা পুলিশ আধিকারিকটি। তারপর রোহিণীর বারণ সত্ত্বেও টানতে টানতে ওকে পুলিশ জিপে তোলে। রোহিণীর মনোবল যেন সেইখানেই ক্ষুণ্ণ হয়। ওর চোখের সামনে যেন অন্ধকার ছাড়া কোনো আশার আলো নেই। বিশ্বাস করুন অফিসার, আমি নীলকে খুন করিনি। আমি ওকে কেন মারবো? 3 জন মহিলা পুলিশ কর্মী মিলে ওকে প্রায় অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে চলেছে যে ও নীলকে কেন আর কিভাবে খুন করলো। আর রোহিণীও এদিকে একই উত্তর দিয়ে চলেছে। এইবার সেই মহিলা পুলিশ অফিসার বেশ বিরক্ত হয়ে রোহিণীর গলাটা টিপে ধরল। আর রোহিণী ব্যথায় কোকিয়ে উঠে চোখ বন্ধ করে নিল। সেই মহিলা অফিসার বললেন, এখনো সময় আছে, বলে দে খুনটা কেন করেছিস। আমাদের কাছে কিন্তু তোর বিরুদ্ধে প্রমাণ আছে। কতবার বলবো আমি কিছু করিনি। ওদের কথাবার্তার মধ্যে ওই পুলিশ অফিসার একটি ভিডিও ক্লিপ দেখিয়ে বলল, এই সিসিটিভি ফুটেজটা দেখুন, আর এটাই সবটা ক্লিয়ার বোঝা যাচ্ছে মিস রোহিণী। রোহিণী বেশ অবাক হয়ে তাকালো সেই দিকে। এমন কোনো ঘটনা ওর জীবনে ঘটেছে এখনো ও বিশ্বাসই করতে পারছে না। ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছে। সেই মহিলা পুলিশ অফিসার রোহিণীর দিকে তীর্যকভাবে একটা দৃষ্টি নিক্ষেপ করে সেই ভিডিও ক্লিপ হাতে নিল। আর পুরো ক্লিপ দেখার পর মুখের মধ্যে বাঁকা একটা হাসি ফুটিয়ে রোহিণীর দিকে তাকিয়ে বলল, এইবার তুই শেষ। আসল প্রমাণই
এবার আমাদের হাতে। দেখে নে তোর ফাঁসির কারণ। এই বলে উনি সেই ক্লিপটা রোহিণীর চোখের সামনে ধরল, আর সেটা দেখতে দেখতে রোহিণীর বিশ্বাস, ভরসা, আস্থা সব যেন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে নীল রাস্তা পার হচ্ছে, আর হঠাৎ একটা গাড়ি এসে দ্রুত নীলকে সজোরে ধাক্কা মারল। নীল ছিটকে পড়ল রাস্তার অন্য প্রান্তে, সারা দেহ থেকে রক্ত পড়ছে, আর সেই গাড়িটা কিছু দূরে গিয়ে থামল। জানালার কাঁচ নামতেই দেখা গেল ড্রাইভিং সিটে বসে রোহিণী, মুখে লেগে আছে একটা হিংস্র হাসি। ভিডিওতে নীলকে রক্তাক্ত অবস্থায় দেখে শিউরে উঠল রোহিণী, আর এখন যেন নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছে ও। ওর বিশ্বাস যেন আজ ওর সাথেই বিশ্বাসঘাতকতা করছে। এই মেয়েটাকে বন্ধ করে রাখ, কাল সকালে বাকিটা দেখা যাবে। মহিলা অফিসার এবার রোহিণীর দিকে তাকিয়ে বলল, আর তুই বসে বসে ভাব যে কি করে বাঁচতে পারবি, বা আদেও পারবি কিনা। রাতের আধার তখন আরো ঘন হয়েছে, ঝিঝির ডাক শোনা যাচ্ছে। রোহিণীর মনে নানা চিন্তার উদয় হচ্ছে। এর মধ্যেই ওর মনে হলো, আমায় এখান থেকে পালাতে হবে, পালাতেই হবে। কিন্তু কিন্তু পালিয়ে কোথায় যাব? কে বাঁচাবে আমায়? সম্রাট। রোহিণীর মাথায় হঠাৎ সম্রাটের নামটা উদয় হলো, কিন্তু কেন সেটা ও নিজেই জানে না। তবে মন যেন সম্রাটকে বিশ্বাস করতে চাইছে না, অন্য একজন রক্ষকের নাম নিতে চাইছে, কিন্তু কিছুতেই মুখে আসছে না। মন আর মস্তিষ্কের লড়াই শুরু হলে তাতে জয়লাভ করল সম্রাট। রোহিণীর সেলটা বন্ধ থাকায় ওর হাত পায়ে বাঁধন ছিল না, মনের মধ্যে ভয়টাও এখন নেই। তার বদলে মনে জায়গা করে নিয়েছে যে করেই হোক ওকে পৌঁছতেই হবে সম্রাটের কাছে, ওকে যে কোনো প্রকারে পালাতেই হবে এখান থেকে। রোহিণী নিজের জায়গা থেকে উঠে গিয়ে দেখল অদ্ভুতভাবে ওর সেলের দরজাটা খোলা, যেটা ওকে ভীষণভাবে অবাক করল। ও দেখল সেই থানায় যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। নিয়তি যেন ওর পালানোর জন্য নিজেই রাস্তা তৈরি করে দিয়েছে। রোহিণী সেই ঘটনার দিকে মন না দিয়ে শুধু একবার চারিদিকে তাকিয়ে বেরিয়ে গেল নিজের সেল থেকে। থানার মেইন অফিস পেরিয়ে বাইরে যাওয়ার রাস্তা, কিন্তু সেইখানে দেখলো সব অফিসাররা ঘুমে মগ্ন, সবাই যেন সব ভুলে ঘুমে মগ্ন। রোহিণী আর কিছুই ভাবল না, এক দৌড়ে মেন দরজা দিয়ে বেরিয়ে গেল। বাইরের খোলা বাতাসে যেন বুক ভরে নিঃশ্বাস নিল। থানা সচরাচর শহরের মধ্যেই হয়, কিন্তু থানার বাইরে বেরোতে বেশ অবাক হয়ে গেল সে, কারণ থানার বাইরেটা একদম নিস্তব্ধ। গা যেন শিউরে উঠছে, ঠান্ডা বাতাস বারবার রোহিণীর শরীর স্পর্শ করছে। রোহিণীর মাথা থেকে ঘামের বিন্দুগুলো মাটিতে স্পর্শ করছে, হাত পা কাঁপছে ওর। রোহিণী নিজের পকেটে হাত দিয়ে ফোন খুঁজতে গেল সম্রাটকে ফোন করবে বলে, কিন্তু ওর মনে পড়ল ফোনটাও বাড়িতেই ফেলে এসেছে। রোহিণী একটা দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। ওর ভীষণ রকম কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু কান্না যেন বেরোচ্ছে না। হঠাৎ রোহিণী অনুভব করল কয়েক বিন্দু জল রোহিণীর মাথায় এসে পড়ল। ধীরে ধীরে বিন্দু বিন্দু জল জলধারা হয়ে রোহিণীর উপর পড়তে শুরু করল। রোহিণী বৃষ্টির ঠান্ডা ধারায় ভিজতে শুরু করল। বৃষ্টির সাথে সাথেই রোহিণী দৌড়ে চলেছে আবারও, উদ্দেশ্য সম্রাটের কাছে পৌঁছানো। হঠাৎ ওর সামনে এসে দাঁড়ালো এক আগন্তুক, পরনে একটা হুডি, আর সেই হুডিটার মাথার কাছটা এতই নেমে এসেছে যে মুখটাও দেখা যাচ্ছে না। রোহিণী বিধ্বস্ত অবস্থায় তাকালো সেই মানুষটার দিকে। কে কে আপনি? সেই ব্যক্তির নিজের মাথা থেকে হুডিটা সরাতেই রোহিণী চমকে উঠল। রাজর্ষি স্যার? রাজর্ষি বেশ গম্ভীর গলায় বলল, হ্যাঁ আমি। নিজের ভালো চাইলে এখান থেকে চলো। রাজর্ষির কথায় রোহিণীর এতক্ষণ ধরে মনের মধ্যে চলতে থাকা ঝড়, কষ্ট, বিধ্বস্ত ভাব সব বেরিয়ে আসতে চাইল। রোহিণী চেঁচিয়ে উঠে বলল, কেন যাব আপনার সাথে? আমি যাব না। কে আপনি?
যবে থেকে আমার জীবনে এসেছেন তবে থেকে আমার জীবন অন্যরকম হয়ে গেছে। আমার তো মনে হয় আমার সাথে যা কিছু হচ্ছে সব আপনি করছেন। বলতে বলতে রোহিণী ডুবরে কেঁদে উঠল। রোহিণী কাঁদতে কাঁদতে বলল, এইসব কেন হচ্ছে আমার সাথে? আমি পাগল হয়ে যাব। আমি কাউকে খুন করিনি, কাউকে না। আমি মরে যাব। আমায় মেরে ফেলো, কিন্তু মুক্তি দাও এই প্রতিদিনের যন্ত্রণা থেকে। আমি আর পারছি না, আর পারছি না। রোহিণী দু হাতে নিজের মুখ চেপে কেঁদে যাচ্ছে। রাজস্বী নিজের ডান হাত রোহিণীর মাথায় রাখল। আলতো স্পর্শে রোহিণীর মন মাথা যেন ধীরে ধীরে শান্ত হয়ে গেল। রাজস্বী রোহিণীর হাত ধরে নিজের বুকে টেনে নিয়ে বলল, শান্ত হও রোহিণী, শান্ত হও। তুমি অধৈর্য হলে যে চলবে না, শান্ত হও। এই প্রথমবার হয়তো রাজস্বীর শান্ত গলায় আর নরম স্পর্শে রোহিণীর ভিতরটা শান্ত হল। রাজস্বীর বুকে মাথা রেখে যেন অনেকটা শান্তি পেল রোহিণী। ওর চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর বৃষ্টি ভেজা রাস্তায় রাজস্বী ওকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। রাতের নিস্তব্ধ শহরে ঝিঝির ডাক আর গাড়ির আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। ফ্রন্ট সিটে শুয়ে আছে রোহিণী। ঘুমটা সবেমাত্র চোখে ভর করেছে। বেশ দ্রুত গতিতেই গাড়ি চলছে। রাজস্বীর হাতে গাড়ি স্টিয়ারিং। একবার তাকালো রোহিণীর দিকে। কত শান্ত হয়ে মেয়েটা ঘুমিয়ে আছে। দেখে কে বলবে এই মেয়েটার উপর দিয়ে কি ভয়ানক ঝড় যাচ্ছে। এই ঝড়ের নিয়ন্ত্রক শুধু হয়তো সেই বিধাতা, যার হাত রোহিণীর উপর থাকায় মেয়েটা এখনো জীবিত। আমরা জীবনে এমন অনেক ঘটনার সম্মুখীন হই যার ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। আবার সেই সব ঘটনাচক্রের নিয়ন্ত্রণও আমাদের হাতে থাকে না। আমরা শুধু সেই ঘটনা প্রবাহে নিজের গা ভাসিয়ে দিই। সেই স্রোত আমাদের যেদিকে নিয়ে যায়, আমরাও সেই দিকে কিছু না ভেবে ভেসে যাই। রাজস্বী রোহিণীর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে পাড়ি দিয়েছে অতীতে। রোহিণী তখন ক্লাস 8-এ বাড়ির বারান্দায় বসে খেলা করছে। রোহিণীর বাবা ছিলেন বিখ্যাত জ্যোতিষী এবং তন্ত্রসাধক রামগোপাল মুখার্জি। উনি তখন রোহিণীর পুষ্টি বিচার করছে। রোহিণী খুব ছোট হওয়ায় এইসব তন্ত্রের তখন কিছুই বোঝে না। জানে বাবা দিনে 2-1টা কুষ্টি করে নিজের জীবন অতিবাহিত করে। রামগোপাল বাবু ওনার স্ত্রীর উদ্দেশ্যে বললেন, বুঝলে গিন্নি, আমাদের মেয়ে কিন্তু বড় হয়ে বেশ নাম ডাক করবে। পড়াশোনার দিক খুব উজ্জ্বল। মনের মতন মানুষও জীবন সঙ্গী হিসেবে পাবে। কিন্তু প্রমীলা দেবী অর্থাৎ রামগোপাল বাবুর স্ত্রী জিজ্ঞেস করলেন, কিন্তু কি? কিন্তু জীবনের এক মোক্ষম সময় ওর জীবনে এক বিধ্বংসী ঝড় নেমে আসবে, যার পেছনে থাকবে অশুভ সব শক্তি। এসব কি বলছো তুমি? আমি জানি আমি কি বলছি গিন্নি। আমি সেটাই বলছি যেটা ওর গ্রহ নক্ষত্র বলছে। আর গ্রহের ওপর আমাদের কোনো হাত নেই। তবে চিন্তা করো না। চিন্তা করো না মানে? তুমি সারাদিন তন্ত্র মন্ত্র নিয়ে থাকো, সারাক্ষণ ভয়ে থাকি। এই সবচেয়ে কঠিন বিদ্যা, একটু ভুল হলেই সর্বনাশ। আর তুমি বলছো আমাদের মেয়ের জন্য চিন্তা না করতে? হ্যাঁ গো, তুমি কিছু করতে পারবে না? আমি কিছু করতে পারবো না ঠিকই, কিন্তু কেউ আসবে যে ওকে উদ্ধার করবে সেই বিপদ থেকে। তবে ওর রক্ষক আর ভক্ষক একসাথে ওর সামনে থাকবে। ওকে শুধু নিজের রক্ষককে সঠিক সময় চিনে নিতে হবে। কিন্তু আমাদের মেয়ের ওপর এমন বিপদ আসার কারণ কি? কি অন্যায় করেছে ও? রামগোপাল বাবু দূরে বসে থাকা রোহিণীর দিকে তাকিয়ে বললেন, অন্যায় নয়, পুণ্যবতী তোমার মেয়ে। 1000 বছরে এমন ছক একটাই হয়। তুমি ভুলে যেও না,
তন্ত্র শুধু মানুষের কল্যাণের জন্য না, ক্ষতি সাধনের জন্য করা হয়। তোমার মেয়ের মতো এমন ছক গুণ নিয়ে জন্মেছে, এমন মেয়েদের নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট সময়ে নিজের বশবর্তী করে যদি বলির জন্য প্রস্তুত করা যায়, তাহলে সেই ব্যক্তি এমন সব শক্তিকে নিজের আয়ত্তে করতে পারবে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। জগতের অধীশ্বর হতে পারবে সে। তবে শর্ত একটাই, সেই মানুষকে ভালোবেসে বা ভরসা করে রোহিণীকে তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে, না হলে এই ক্রিয়া কার্যকর হবে না। তাই ওকে সাবধানে থাকতে হবে। একটাই উপায় এই বিপদ থেকে বাঁচার, ঠিক সময়ে ওকে নিজের রক্ষককে চিনে নিতে হবে, না হলে আর কোনো উপায় নেই। রামগোপাল বাবুর কথাগুলো শুনে ভিতর থেকে কেঁপে উঠেছিলেন প্রমীলা দেবী। তবে সেই সময় ওনারা দুজন ছাড়াও এই কথাগুলো আরো কিছু মানুষের কানে এসেছিল। কথাগুলো শেষ করে হঠাৎ রামগোপাল বাবুর চোখ গেল দরজার দিকে। ঋষি, তুই এই সময়? ঋষি দরজার সামনে দাঁড়িয়ে একটু থতমত খেয়ে বলল, আসলে কাকু, মা বলল কাকির থেকে চিনি নিয়ে আসতে। প্রমীলা দেবী ওর কথায় ঘরে যেতেই রামগোপাল বাবু ঋষির কাঁধে হাত রেখে আশ্বাস দেন যে ঋষির বয়স 18 হয়েছে, এবার সেও রামগোপাল বাবুর সাথে তন্ত্র সাধনা করতে পারবে। সত্যি কাকু? তুমি আমায় শেখাবে? হ্যাঁ, শেখাব। কারণ তোর মধ্যে সেই ধৈর্য, অধ্যবসায় সব আছে। এতদিন তুই ছোট ছিলি, তাই মানা করেছি। তবে একটা কথা মনে রাখবি। কি কাকু? এই সাধনা খুব কঠিন। এমন অনেক ঘটনার সম্মুখীন হতে হবে যা তুই ভাবতেও পারবি না। ভয় পেলে কিন্তু চলবে না। আর কোনোদিন কারোর ক্ষতির জন্য এই বিদ্যে ব্যবহার করবি না। ঋষি ওনার কথা শুনে হেসে বলল, তুমি চিন্তা করো না, আমি অনেক সাধনা করব আর তোমার কথা শুনবো। একদিন অনেক বড় সাধক হব আমি। কথাটা বলতে বলতে হঠাৎ চোখ গেল রোহিণীর দিকে। রোহিণী অবশ্য নিজের কাজে ব্যস্ত। হঠাৎ টোল নাকা আসায় রাজস্বী অতীত থেকে বর্তমানে ফিরল। টোল ফি দিয়ে আবারও গাড়ি এগিয়ে চলল শহর ছেড়ে। রাজস্বী রোহিণীর দিকে তাকিয়ে মনে মনে বলল, সবার কাছে মরে এই ঋষি তোমার জন্যই রাজর্ষি হয়েছে রোহিণী। আজকের দিনের জন্য অনেকগুলো বছর অপেক্ষা করেছি, অনেক সাধনা করেছি। অবশেষে আজ আমার অপেক্ষার অবসান হলো। আজ আমার গুরুকে গুরু দক্ষিণা দেওয়ার সময় এসে গেছে। আমি প্রমাণ করে দেব আমার এতদিনের তন্ত্র সাধনা বৃথা নয়। রাজস্বী শহরের বাইরে একটা ফার্ম হাউসের পাশে গাড়ি দাঁড় করিয়ে রোহিণীকে কোলে করে নিয়ে গেল সেই বাড়ির মধ্যে। বাড়িটাকে দেখলে বোঝা যাবে না ভিতরটা কত বড়। রাজস্বী হল ঘর পেরিয়ে আরেকটা ঘরে আসলো। ঘরটার চারিদিকে মোমবাতি জ্বলছে। ঘরের উপরে ছাদ হিসেবে রয়েছে উন্মুক্ত আকাশ। সেই আকাশের নিচে মেঝেতে আঁকা বিশাল বড় একটা চক্র। সেই চক্রের একদিকে রোহিণীকে শুইয়ে দিয়ে রাজস্বী গেল তৈরি হতে। কিছুক্ষণের মধ্যেই লাল ধুতি আর উত্তরীয় পরে বেরিয়ে এলো রাজস্বী। কপালে লাল সিঁদুরের টিপ, হাতে আর গলায় রুদ্রাক্ষের মালা। চক্রের ঠিক মাঝখানে আগুন জ্বালিয়ে নির্মাণ করা হলো যজ্ঞকুণ্ড। আর ঠিক সেই আগুনের সামনে বসলো রাজস্বী ওরফে ঋষি। ওর মুখ থেকে উচ্চারিত হওয়া এক একটা মন্ত্র যেন আকাশ বাতাসে মুখরিত হতে থাকলো। আর ঘি পড়তে থাকলো সেই অগ্নিকুণ্ডে। প্রথমে ঘি আর তারপরে রক্তের আহুতি। রোহিণী তখনও গভীর নিদ্রায় মগ্ন। ওর পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে কোনো হুঁশ নেই ওর। রাজর্ষি একসময় মন্ত্র পড়া বন্ধ করে একটা লাল বস্ত্র নিয়ে উঠে গেল রোহিণীর দিকে। তারপর রোহিণীর পাশে বসে ওর কিছুটা চুল কেটে একটা পাত্রে রাখল। তারপর কোনো রকম বাধা ছাড়াই এক টানে রোহিণীর দেহবস্ত্র খুলে নিয়ে
রোহিণীকে লাল কাপড়ে ঢেকে দিল। তারপর আবার ও নিজের জায়গায় এসে বসল। এরপর সেই যজ্ঞকুণ্ডে প্রথমে রোহিণীর চুল আর তারপর ওর বস্ত্র পুড়ল। এর কিছুক্ষণের মধ্যেই হলো এক বিস্ফোরণ। যজ্ঞকুণ্ড থেকে একটা আলোর মালা ছুটে উপরে উঠে মিশল রাতের আকাশের সাথে, আর সেই আকাশ থেকে আরেক আলোর পিণ্ড এসে তীরের মতো রোহিণীর শরীরে বিঁধে গেল। রাজর্ষি চোখ বন্ধ করে এক মনে মন্ত্রোচ্চারণ করে চলেছে। মন্ত্রের শক্তি যেন 3 লোকের সকল অধিকারী শুনতে পাচ্ছে। ধীরে ধীরে রোহিণীর দেহটা নরম তুলোর মতো বাতাসে ভেসে ভেসে উপরে উঠতে শুরু করলো। আর এক সময় সেই ভাসমান দেহ এসে থামলো সেই অগ্নিকুণ্ডের উপরে। ঋষি একবার রোহিণী আর একবার অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে কিছুটা সিঁদুর সেই অগ্নিকুণ্ডে অর্পণ করল। আর সেই সিঁদুর মুহূর্তের মধ্যে যেন বাতাসে মিশে ভাসতে থাকা রোহিণীর অবস্থানের চারিদিকে ঘিরে ধরল। কেউ এই মুহূর্তে দূর থেকে দেখলে ভাববে রোহিণীর দেহ হতে হাজার আলো ঠিকরে বের হচ্ছে। সিঁদুরে মেঘ ওর চারিদিকে রয়েছে, আর তার মাঝেই ঘুমিয়ে সে। यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदत्तानं सृजाम्यहं परित्रायाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। লাল বস্ত্র পরিহিত এক পুরুষ বেশ জোরেই বলে যাচ্ছে গীতার এই শ্লোক। তার সারা শরীর থেকে এক অদৃশ্য আলোর পিণ্ড ঠিকরে বেরোচ্ছে। রোহিণীর চোখের সামনে ধোঁয়াশা ধীরে ধীরে সরে যখনই সেই মানুষটার সাথে ওর সাক্ষাৎ হতে যাবে, ঠিক সেই সময় ওর ঘুমটা অ্যালার্মের শব্দে ভেঙে যায়। চোখ খুলে বুঝতে পারে ও নিজের বিছানায় শুয়ে আছে। ধরফরিয়ে উঠে বসে ও। আমি তো কাল রাজর্ষি স্যারের সাথে ছিলাম, আর নীলের খুন। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। ফোনের ওপর নামটা দেখে চমকে ওঠে রোহিণী। ওর হাত কাঁপছে। এও সম্ভব নাকি? কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলতেই ওপাশ থেকে ভেসে আসে নীলের কণ্ঠস্বর। আজ অফিস আসছো? আসলে আমি জানি কাল কিছু বাজে ঘটনা আমায় আর তুমি নিয়ে ঘটেছে, সেই নিয়ে কথা বলতে চাই। আর যা হয়েছে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। রোহিণী হ্যাঁ ছাড়া আর কিছুই বলতে পারে না। ঘুম থেকে উঠে মনটা হালকা লাগলেও আবার যেন অস্থির লাগতে শুরু করে। নীল বেঁচে আছে? তাহলে কালকে পূজার ফোন, সেই ভিডিও, আমায় পুলিশের অ্যারেস্ট সব মিথ্যে নাকি স্বপ্ন? রোহিণী অনেক ভেবেও কোনো উত্তর পায় না। ওর চোখের সামনে যেন সবটাই ধোঁয়াশা। এমনকি আগের দিন পূজা ওকে ফোন করেছিল, সেই রেকর্ডও কল লিস্টে নেই। এমন সময় ওর ফোনটা আরো একবার বেজে ওঠে। নম্বরটা ওর অচেনা। ফোনটা তুলতেই ওপার থেকে শুনতে পায় একটা চেনা কণ্ঠস্বর। রোহিণী কিছু বলার আগেই সে বলে, আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্নের ঝড় বইছে। যদি নিজের সব প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে আমার সাথে এসে দেখা করো। তবে কিছু প্রশ্নের উত্তর তোমাকেও খুঁজে নিতে হবে। আমার বিশ্বাস তুমি সেটা পারবে। কোথায় আসতে হবে আমি ঠিকানা বলে দেব। ফোনটা পলক ফেলতেই কেটে যায়। রোহিণী পরপর ঘটনাগুলো থেকে একটাই জিনিস বুঝেছে, যে এই নিয়ে ভাবা বেকার। তাই বেশি কিছু না ভেবেই তৈরি হয়ে নিল। ঠিক করলো রাজর্ষির কথা মতো যাবে ওর সব প্রশ্নের সমাধান খুঁজতে। রেডি হয়ে বেরোতে যাবে এমন সময় ওর মনে পড়ল আজ তো ময়ূরীর জন্মদিন। বহুদিন মেয়েটার সাথে দেখা নেই। ওর জন্য একটা পেনদানি অনেকদিন আগেই রোহিণী কিনে রেখেছিল। ভাবলো রাজর্ষির সাথে দেখা করার আগে সেটা সম্রাটের হাতে দিয়ে যাবে।
সকাল 10টার সময় সম্রাটের ফ্ল্যাটে হাজির হয় রোহিণী, কিন্তু পৌঁছে বেশ অবাক হতে হয় ওকে। সম্রাট ফ্ল্যাটে নেই, তবে রোহিণীর কাছে এই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি থাকায় ওর সেই ফ্ল্যাটে ঢুকতে অসুবিধা হয় না। তবে দরজা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ রোহিণীর নাকে ঝাপটা মারে। নাক কুঁচকে ফ্ল্যাটে ঢুকে মনে মনে বলে, ইস, কি বিচ্ছিরি গন্ধ! ছেলেটা মনে হয় ঘরটাও পরিষ্কার করে না। নিশ্চয়ই আজ ময়ূরীর কাছে গিয়ে বসে আছে। ফ্ল্যাটের সোফায় প্রায় আধ ঘন্টা বসে থাকার সময় ও সম্রাটকে কয়েকবার ফোন করে, কিন্তু সম্রাট ফোন তোলেনি। হঠাৎ রোহিণীর মাথায় আসে, ময়ূরীকে ফোন করলে কেমন হয়। জন্মদিনের শুভেচ্ছাও জানানো হয়ে যাবে, আর ময়ূরীকে বলে দেবে ওর উপহার সম্রাটের বাড়িতে রেখে যাচ্ছে। কারণ যেই ঝড় রোহিণীর জীবনে এসেছে তাতে জন্মদিন পালনের মানসিকতা ওর নেই। ময়ূরীকে কল করতেই একটা আশ্চর্য ঘটনা ঘটে। পাশের ঘরেই ময়ূরীর ফোনটা বেজে চলেছে। ময়ূরীর ফোন এই ফ্ল্যাটে? তাহলে কি ও এখানে এসেছিল আর ফোনটা ফেলে গেছে? কিন্তু ফোনটা কোথায় বাজছে? কথাটা ভাবতে ভাবতে পাশের ঘরের দিকে ফোনটা খুঁজতে গিয়ে ওর পা থমকে যায়। দেখল ঘরটা বাইরে থেকে বন্ধ করা। দরজায় কান পেতে রোহিণী বুঝতে পারে শব্দটা ভিতর থেকেই আসছে। হঠাৎ ওর মনে পড়ল, সম্রাট তো বলেছিল যে এই ঘর এখন বন্ধ থাকে, আর এই ঘরের ফ্যান খারাপ। তাহলে ময়ূরীর ফোন ভেতরে কি করছে? আওয়াজটা যে ময়ূরীর ফোনে সেটা নিশ্চিত হতে কলটা কেটে দেয়, আর সঙ্গে সঙ্গে ফোনের রিংটাও কেটে যায়। আবার যেই কল করে রিংটোনটা বেজে ওঠে। ভিতরে ময়ূরীর ফোন, কিন্তু এরপর রোহিণীর মনে একটা দোটানা সৃষ্টি হয়। ওর ইচ্ছে করে দরজা খুলে দেখতে, কিন্তু ও সেটা করার আগেই রাজর্ষি ওকে SMS করে জানায় ওকে কোথায় আসতে হবে। জায়গার নামটা দেখে রোহিণীর বেশ অবাক লাগে, কারণ জায়গাটা ময়ূরীর বাড়ির ঠিক পাশেই। রোহিণীর মনে এইটুকু সময় প্রশ্নের সংখ্যা যেন আরো বেড়ে গিয়েছে। তাই দেরি না করে দ্রুত একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়ে ওখান থেকে। বেশ কিছুক্ষণ পর রাজর্ষির দেওয়া ওই অ্যাড্রেস অর্থাৎ ময়ূরীর বাড়ির গলিতেই ক্যাব ড্রাইভার ওকে নামিয়ে দেয়। রোহিণী ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে দেখে ময়ূরীর বাড়ির সামনে বেশ ভিড়। রোহিণী এগিয়ে যায় সেই দিকে। ভিড়টা অজান্তেই ওর মনে একটা ভয়ের আস্তরণ সৃষ্টি করছে। ময়ূরীর বাড়ির দিকে ও যতই এগিয়ে যাচ্ছে ততই যেন ওর মনে অশনি সংকেতের ছায়া নেমে আসছে। ময়ূরীর বাড়ির দরজার সামনে দাঁড়াতেই রোহিণীর সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। সারা শরীরে ঘাম জমেছে। চোখের সামনে আবার যেন আগের রাতের মতো স্বপ্ন। বাড়ির দরজা দিয়ে সোজা দেখা যাচ্ছে উঠোন, আর সেই উঠোনে একটা চেয়ারে ময়ূরীর ছবি দেখা, আর তাতে শোভা বৃদ্ধি করেছে একটা রজনীগন্ধার মালা। দেখতে দেখতে মেয়েটার মৃত্যুর 1 বছর হয়ে গেল। রোহিণীর পাশে একজন ভদ্রলোক অন্য একজনের উদ্দেশ্যে কথাটা বলে উঠল। রোহিণীর মাথায় আরেক দফা বজ্রাঘাত হলো। ওর শরীর এখন কম্পমান, গলাটাও কাঁপছে। রোহিণী পাশের লোকটার দিকে তাকিয়ে বলল, ময়ূরী 1 বছর আগে মারা গেছে? রোহিণীর গলায় যেন বিস্ময়। সেই অচেনা ভদ্রলোক রোহিণীর দিকে তাকিয়ে বলল, কেন, আপনি জানেন না 1 বছর আগে মেয়েটি অ্যাক্সিডেন্টে মারা গেছে? রোহিণী বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে লোকটার দিকে। পাশের লোকটি আবারও বলল, মেয়েটার বাবা মায়ের জন্য খারাপ লাগে, একটা মাত্র মেয়ে। রোহিণী আরও একবার সেই ছবির দিকে তাকালো। ছবিতে ময়ূরীর হাস্যোজ্জ্বল মুখটা যেন ওকে স্থির থাকতে দিচ্ছে না। রোহিণী দৌড়ে একটু দূরে গিয়ে একটা দেওয়াল ধরে হাঁপাতে থাকলো। চোখ দিয়ে জল পড়ছে, আর মুখে বলে চলেছে, এটা কি করে সম্ভব? 1 বছরে ওর সাথে চ্যাটে অনেকবার কথা বলেছি, কি করে সম্ভব এটা? আর আর সম্রাট? সম্রাটের কথা মনে পড়তেই রোহিণী সম্রাটকে কয়েকবার ফোন করলো, কিন্তু সেও ফোন তুলছে না। রোহিণীর নিজেকে পাগলের মতো লাগছে। হঠাৎ রোহিণী নীলের মৃত্যুর কথাটা মনে পড়তে বলে উঠল,
নীলের মৃত্যু আমার সত্যি মনে হয়েছিল, কিন্তু সেটা যেমন মিথ্যে, তাহলে কি ময়ূরী সত্যি এই পৃথিবীতে নেই, আর সেটা তোমাকে মানতে হবে। নিজের মনে উদিত প্রশ্নের উত্তর পেতে রোহিণী পিছন ঘুরে দেখল রাজর্ষি এসে দাঁড়িয়ে রয়েছে। রাজর্ষি রোহিণীর কাছে এগিয়ে এসে রোহিণীর দিকে তাকিয়ে বলল, সময় এসে গেছে সব প্রশ্নের উত্তর জেনে নেওয়ার। জানি আমায় বিশ্বাস করতে বেশ অসুবিধা হবে, কিন্তু তোমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। কথাটা বলে রাজর্ষি রোহিণীর হাত ধরে ওকে নিজের সাথে নিয়ে গেল। রোহিণীও জানে রাজর্ষির কথা শোনা ছাড়া এখন আর কোনো উপায় নেই, তাই বিনা বাক্য ব্যয়ে ওর সাথে এগিয়ে গেল। কিন্তু আদৌ রোহিণী রাজর্ষির কথা বিশ্বাস করতে পারবে কিনা সেটা নির্ভর করছে রোহিণীর উপর। কানে ভেসে আসছে ভয়ানক কিছু মন্ত্র, যার উচ্চারণ শ্রবণ মাত্র হৃদয় কেঁপে উঠছে রোহিণী। কিন্তু গলাটা বড্ড চেনা লাগছে, নিজের কানকে যেন কিছুক্ষণের জন্য বিশ্বাস করতে পারছে না রোহিণী। এতক্ষণ জ্ঞান ফেরার পর মাথা ঝিমঝিম করলেও এইবার সাহস করে চোখ মিলে তাকালো রোহিণী। চোখ খুলতেই প্রথমে সব আবছা মনে হলো, ক্রমে মোমবাতির আলোগুলো স্পষ্ট ওর চোখে পড়তে শুরু করলো। আর সেই আলোর মধ্যে বসে থাকা নিজের কাজে ব্যস্ত মানুষটাকে দেখে যেন নিজের উপরেই কিছুক্ষণের জন্য আস্থা হারিয়ে ফেলেছে রোহিণী। অস্ফুট স্বরে মুখের মধ্যে থেকে বেরিয়ে এলো, সম্রাট। নিজের চোখ কান কোনো কিছুকেই যেন আজ রোহিণী বিশ্বাস করতে পারছে না। এদিকে কালো বস্ত্রে সেজেছে সম্রাট, কপালে লম্বা তিলক, সামনে জ্বলছে হোমকুণ্ড। ও মন্ত্র পড়ে আহুতি দিচ্ছে সেই কুণ্ডে। রোহিণীর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। এটা সত্যি নাকি রাজর্ষির গল্পে বলা মায়া, সেটাই ভাবছে ও। হঠাৎ রোহিণীর চোখ পড়ল পাশে শুয়ে থাকা রাজর্ষির ওপর। রোহিণী কোনো মতে উঠে রাজর্ষিকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, স্যার, স্যার উঠুন, স্যার, স্যার উঠুন, স্যার উঠুন। কিন্তু এইটা বলতে বলতেই হঠাৎ নিজের চুলে একটা কান অনুভব করলো রোহিণী। অসহ্য যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে গেল ওর। জ্ঞান ফিরল তবে তোর? চল আমার সাথে। সম্রাটের কথা আর এরকম আচরণে রোহিণী কেঁদে উঠে বলল, সম্রাট, তোকে আমি আমার সবচেয়ে ভালো বন্ধু ভাবতাম, আর তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। ছি ছি ছি, তোকে বন্ধু বলা মানে বন্ধু জাতির অপমান করা। কি করব বল রোহিণী, আমি তো তোকে বন্ধুই ভাবতাম, কিন্তু কিন্তু একদিন তোর বাবার কাছে তোর মধ্যে থাকা শক্তির কথা জানলাম। তখন তন্ত্র না বুঝলেও এটা বুঝেছিলাম যে তোকে পেলে এই দুনিয়ায় আমি রাজ করতে পারবো। কথাটা বলতে বলতে সম্রাট রোহিণীকে একটা চক্রের মধ্যে ঠেলে দিল। রোহিণী সেই চক্রের মধ্যে পড়ে সম্রাটের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। সম্রাট বলল, আজ এই অমাবস্যার লগ্নে তোকে আমি বলি দেব, আর তারপর এই দুনিয়ার অধীশ্বর হব আমি, শুধু আমি। রোহিণীর শিরা উপশিরা যেন কেঁপে উঠল সম্রাটের কথা শুনে। সম্রাট, কি বলছিস তুই? তুই এমন করতে পারিস না, আমি তোর বন্ধু। আজকের এই দিনটার জন্যই তো তোকে আমি আমার বন্ধু বানিয়েছিলাম। তুই জানিস তোকে বসে আনতে কত কষ্ট করেছি আমি। সম্রাট এবার মাটিতে পড়ে থাকা রাজর্ষির দিকে আঙুল দেখিয়ে বলল, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি ওই লোকটার জন্য। আমি যতবার মায়া বিস্তার করেছি ততবার ব্যর্থ হয়েছি। তোকে নীলের সাথে জড়িয়ে বদনাম করে ওর খুনের কেসের মায়া সৃষ্টি করে তোকে নিজের জালে আনতে চেয়েছি, যাতে আমি তোর শেষ রাস্তা হই। আমার বিদ্যা তোর উপর কাজ করতে শুরু করলেও বারবার ওই লোকটার জন্য আমি হেরে গেছি।
কিন্তু আজ আর না। আজ আগে তোকে বলি দিয়ে আমি জগতের দুর্লভ সব শক্তিকে নিজের আয়ত্তে আনবো, তারপর ওই লোকটার বিচার করব। ও আমার পথের কাঁটা, কিন্তু জানি না কেন ওর শক্তি আমার থেকে বেশি। তাই তোকে নিদ্রা বিষ দিয়েছি তোরা এখানে আসার পর। এরপর ওর যখন জ্ঞান ফিরবে তখন আর কোনো লাভ হবে না, কারণ ততক্ষণে সব শেষ। সম্রাট কথাগুলো বলতে বলতে রোহিণীকে বেঁধে দিল। রোহিণীর চোখে মুখে তখন মৃত্যু ভয় স্পষ্ট ফুটে উঠেছে। আমার ছেড়ে দে, প্লিজ ছেড়ে দে আমার সম্রাট, প্লিজ ছেড়ে দে। কি করে ছাড়বো বল? এই দিনটার জন্য তো আমি ময়ূরীকেও মেরে ফেলেছি। শুধু ময়ূরী কেন, আমি আমার নিজের দাদাকেও খুন করতে পিছু হাঁটিনি। রোহিণীর চোখগুলো বিস্ফারিত হয়ে চেয়ে রইল ওর সামনে থাকা বন্ধুরূপী শয়তানের দিকে। কি অবাক হলি নাকি? হ্যাঁ, আমি ময়ূরীকে মেরেছি। কারণ জানিস না, কারণ ও আমার সত্যিটা জেনে তোকে বলতে চেয়েছিল। ভালোবাসতাম ওকে, তবে শক্তির থেকে বেশি না। তুই চলে যাওয়ার কিছুদিন পর তোর বাবার কাছে আমিও তন্ত্র শিখতে শুরু করি। তখন জানতে পারি তোর বাবা তোর যে রক্ষকের কথা বলে সেটা আমার দাদা। আমার দাদা একদিন বলল ও নাকি তোকে খুব ভালোবেসে ফেলেছে। বুঝলাম তোকে পেতে গেলে দাদাকে রাস্তা থেকে সরাতেই হবে, কারণ তুই একদিকে দাদার মনের মানুষ, অন্যদিকে আবার গুরুর আদেশ। তাই ওর গাড়িকে বুদ্ধি করে লোক লাগিয়ে লরির ধাক্কায় খাদে ফেললাম। ব্যাস, আমার রাস্তা ক্লিয়ার ছিল। কিন্তু আবার সেই রাস্তায় কাঁটা হয়ে এসে দাঁড়ালো তোর এই অফিসের বস। ওর ব্যবস্থা আমি ঠিকই করব, কিন্তু তার আগে তোকে যে আবার আমায় নিজের বশবর্তী করতে হবে, না হলে যে এই প্রক্রিয়া কাজ করবে না। কিন্তু এই লোকটা তোর উপর এমন বিদ্যা প্রয়োগ করেছে যেটা আমি তোকে বশবর্তী করতে পারছি না, আর তুই নিজেও রাজি হবি না। তাই আমার কাছে শেষ একটাই রাস্তা আছে। সম্রাট যেন পাগলের ন্যায় কথাগুলো বলে চলেছে, আর রোহিণীর শরীর রাগে ঘেন্নায় জ্বলে উঠেছে। একটা খুনি অমানুষকে নিজের বন্ধু ভাবার জন্য নিজের উপরেই নিজের রাগ হচ্ছে। আর অবাক হয়েছে ঋষির কথা শুনে, যে ঋষি নাকি ওকে ভালোবাসত। রোহিণীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সম্রাট বলল, তুই জানিস কেন আমি তোকে বেঁধে রেখেছি? রোহিণীর মনেও একই খটকা। রোহিণী সম্রাটের দিকে তাকালো। সম্রাট বলে চলল, তোকে বিয়ে করব বলে। তোর বাবার থেকে জেনেছিলাম তোর স্মৃতিতে যে দিব্য সিঁদুর পরিয়ে দেবে সেই বিশেষ ক্ষণে তোকে বলি দিলে একই ফল লাভ করবে। তাই তোর বাবা চাইতো দাদার সাথেই তোর বিয়েটা হোক, কারণ রক্ষক তোর ভক্ষক হবে না। কিন্তু সেই দাদাই তো আর নেই। সম্রাট, আর নিচে নামিস না। শক্তির লোভ তোকে ঠিক ভুলের জ্ঞানের থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। স্বাভাবিক জীবনে ফিরে আয়। এইসব লোকের ক্ষতি করার জন্য নয়। সম্রাট এইদিকে উন্মাদের ন্যায় এগিয়ে গেল রক্তিম বর্ণ সিঁদুরের দিকে। এক মুঠো সিঁদুর তুলে নিল হাতে। সেই সিঁদুর রোহিণীর সিঁথিতে ছোঁয়ানোর আগেই ও মুখ থুবড়ে পড়ল মাটিতে। রোহিণীর আর সিঁদুরের তুই অমর্যাদা করছিস? লজ্জা করে না? একদিন ক্ষমা করে দিয়েছিলাম তোকে নিজের ভাই বলে, না হলে যেদিন আমাকে খুন করতে চেয়েছিলি সেদিনই তোর শেষ হতো। সম্রাট আর রোহিণী দুজনেই অবাক হয় রাজর্ষির কথায়। এই কে তুই? কে? সম্রাট ওঠার চেষ্টা করতে গেলে রাজর্ষি ওর উপর পা তুলে দেয়। তুই কি ভেবেছিলি আমি অজ্ঞান? আমার শক্তির সামনে নিদ্রা বিষ কিছুই না। আমি শুধু চেয়েছিলাম তুই নিজের মুখে রোহিণীকে সব সত্যি কথাগুলো বলবি।
রাজর্ষি কথাগুলো বলতে বলতে সম্রাটের পেটে আঘাত করতে থাকলো। আর বলছিলি না আমি কে? আমি ঋষি, তোর মতো পাপীর দাদা, যে পরিচয় আমার কাছে লজ্জার। আমাদের গুরু সবসময় বলতো আমাদের শিক্ষা লোকের ভালো করার জন্য, আর তুই সেটা নিয়ে সেই দেবতুল্য মানুষটার মেয়েকেই হত্যা করেছিস। রাজর্ষি তথা ঋষির কথায় রোহিণী অবাক হয়ে তাকিয়ে থাকে রাজর্ষির মুখের দিকে। আর সম্রাটের চোখে লুকিয়ে থাকা শয়তান এতক্ষণে যেন ভীত হয়ে চোখের সামনে যেন সাক্ষাৎ নিজের যমদূতকে দেখতে পায়। ঋষির চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে তখন। তুই 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 বেঁচে আছিস? হ্যাঁ, বেঁচে আছি, শুধু রোহিণীর জন্য। আমি সেই দুর্ঘটনায় বেঁচে যাওয়ার পর ফিরে আসতেই পারতাম, কিন্তু আসিনি। নিজেকে প্রস্তুত করেছি তোর মুখোমুখি হওয়ার জন্য। আমি জানতাম ঠিক সময় না হওয়া পর্যন্ত তুই কিছুই করতে পারবি না, আর সেটাই হয়েছে। ঋষি কথাগুলো বলতে বলতে রোহিণীর দিকে তাকায়। রোহিণী ঋষির চোখে নিজের জন্য এক অকৃত্রিম ভালোবাসা দেখতে পাচ্ছে আজ। হ্যাঁ রোহিণী, তোমায় খুব ভালোবাসি আমি। আমি জানতাম তোমায় সরাসরি এসে এইসব কথা বললে তুমি কিছু বিশ্বাস করবে না। বাধ্য হয়েছে তোমার প্রতি রুড হতে। তোমার অফিসের মালিক আমার বন্ধু, ও না থাকলে তোমার কাছাকাছি আসতে পারতাম না, আর কিছুই হয়তো করতেও পারতাম না। তুই আজও কিছু করতে পারবি না। ঋষির ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। সম্রাট এই হাসি দেখে বেশ অবাক হয়। ঋষি বলে, তুই কি ভাবছিস এটা তো মায়ের দুনিয়া? না, এই দুনিয়া আমার সৃষ্টি। আমি না চাইলে তুই কোনোদিনও আমাকে আর রোহিণীকে আনতে পারতিস না। খেলাটা অনেক আগে ঘুরে গেছে। আর গুরুদেবের কথাটা ভুলিস না। উনি বলেছিলেন আমার সৃষ্ট মায়ার দুনিয়াকে আমি ধ্বংস করলে এই দুনিয়ায় থাকা সব কিছু শেষ হয়ে যাবে। আমি শেষ হলে তুইও শেষ হবি, কথাটা ভুলে যাস না। নিজের ভালোবাসাকে তোর মতো শয়তানের হাত থেকে বাঁচাতে আমি মরতেও পারি। ঋষির কথা শুনে সম্রাট উঠে ভয় পালাতে যায়, কিন্তু তার আগেই ঋষি ওকে ধরে মারতে থাকে। তোকে শেষ করার আগে শাস্তি আমি দেবই। ঋষি, আরো মারো ওকে, আরো মারো। ময়ূরীর জীবন নিয়েছে এই শয়তানটা, আমার বিশ্বাস নিয়েও খেলেছে এই শয়তানটা। ঋষি সম্রাটকে মারতে মারতে আধমরা করে ফেলে। রোহিণী, ওকে সম্পূর্ণ শেষ না করলে ও আবার ফিরবে তোমার জীবন নিয়ে খেলতে। তাই আমার রচনা করা মায়ের দুনিয়া আমি নিজে শেষ করছি। হয়তো আমার জীবনও চলে যাবে, তাই যাওয়ার আগে তোমায় একটা কথাই বলতে চাই, খুব ভালোবাসি তোমায়। রোহিণী কিছু বলার আগে ঋষির চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে, আর কানের সামনে একটা বিকট শব্দ শুনতে পায়। তারপর আর কিছুই মনে নেই ওর। ঘটনার পর 2 দিন কেটে গেছে। রোহিণী এখন এই অবস্থায় আর অফিসে যায়নি। ঋষির কথাগুলো কিছুতেই ভুলতে পারছে না ও। কোনো মানুষ কাছে না থাকার পরও যে তাকে ভালোবাসা যায়, সেটা আজকের দিনটা না আসলে ও বুঝতে পারত না। সম্রাটের কথা নিজে থেকেই মনে করতে চায় না ও। সে যে বন্ধুজাতকেই অপমান করেছে, আজ অনিচ্ছা থাকা সত্ত্বেও জোর করেই অফিসে গেল ও। অফিসে যেতেই নীল বলল, রোহিণীহীন, এতদিন কোথায় ছিলে? এই একটু ব্যস্ত ছিলাম। আজ কি অফিসের পর একটু দেখা করা যায়? দেখো নীল, আমাদের সম্পর্ক শুধুমাত্র অফিস অবধি থাকলেই ভালো হয়। রোহিণী কথাটা বলে নীলকে পাশ কাটিয়ে যেতেই পূজা ওকে ধরে বলল, কাল কোথায় ছিলি তুই? বস তোকে খুঁজছিল। রোহিণী কথাটা শুনে বেশ অবাক হলো, কারণ বস মানে রাজর্ষি, আর তার তো বেঁচে থাকার কথাই নয়।
মনের বেদনা আড়াল করে সে বলল, কে বস? তুই যেন আজ নতুন। ছাড়, তাড়াতাড়ি যা, না হলে বকা খাবি আবার। পূজা প্রায় ঠেলেই রোহিণীকে পাঠিয়ে দিল। একসময় রোহিণীর এই ঘরটায় আসতেও ইচ্ছা করত না, কিন্তু আজ যাই হোক। ঘরটার সামনে আসতেই রোহিণী একটা দীর্ঘশ্বাস ফেলল। দরজার সামনে দাঁড়িয়ে সবে দরজাটা খুলতে যাবে, তখনই একটা বাঁশির সুর শুনতে পেল। সুরটা যে ওর খুব চেনা। মনটা যেন অস্থির হয়ে উঠল মুহূর্তে। আর অপেক্ষা না করে দরজায় ধাক্কা দিল, আর সামনে বাঁশিতে সুর তোলা মানুষটাকে দেখে আনন্দে লাফিয়ে সব ভুলে গিয়ে জড়িয়ে ধরল তাকে। তুমি তুমি ঠিক আছো? কিন্তু কি করে ঋষি? ঋষি বাঁশির সুরটা শেষ করে রোহিণীর মাথায় হাত বুলিয়ে বলল, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, জয় সর্বদা শুভ শক্তিরই হয়। আর আমি বেঁচে ফিরেছি তোমার ভালোবাসার শক্তিতে। আজ বুঝেছি গুরুদেব কেন বলতো তোমার অন্তরের শক্তির কথা। হয়তো সেটা দেখা যায় না, কিন্তু আমি প্রমাণ পেয়েছি। থ্যাংক ইউ। রোহিণীর চোখে মুখে আজ খুশির ছাপ, কিন্তু হঠাৎ করে সে বলল, তাহলে কি সম্রাট? সম্রাট আর কোনোদিন আমাদের জীবনে আসবে না। কি করি? কিছু কথা সিক্রেট থাকা ভালো, কিন্তু তুমি আমায় বলো, তুমি কি আমার জীবনে আসবে? রোহিণী লজ্জায় মাথা নামিয়ে নিল। রাজর্ষি ওর থুতনি ধরে মুখটা ওপরে করে বলল, কি হলো, উত্তর দাও। থাকবো, তবে রাজর্ষি স্যারের সাথে না, ঋষির সাথে। রোহিণী কথাটা বলার পর আবারও ঋষিকে জড়িয়ে ধরল। রাজর্ষি তথা ঋষি আর রোহিণী আবদ্ধ হল উষ্ণ আলিঙ্গনে। এতক্ষণ শুনছিলেন তন্ত্রজাল। কেমন লাগলো আপনাদের আজকের নিবেদন? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের কাছে শীঘ্রই উপস্থিত হব আমাদের নতুন নিবেদন। আমাদের গল্পগুলো ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন। শুভরাত্রি।